আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো, আশা করি ভালো আছেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। খুবই একটা দুশ্চিন্তায় ছিলাম যে কেমন যাবে না যাবে, যাক সবকিছু ভালোভাবে পার হলো। এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আবার চলবে। আপাতত আপনারা 2-3 দিন কোনো বন্ধ পাবেন না। পরে থেকে আগামী সপ্তাহ থেকে আবার আপনারা বন্ধ পাবেন, তার মানে এই কয়েকদিন এই সপ্তাহে হয়তো বা প্রতিদিন আপনাদের ক্লাস হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। দেখি কি হয়। আসেন আমরা গত ক্লাসে কি পড়েছিলাম এক নজরে একটু দেখে নেই। সর্বপ্রথম পড়েছিলাম আইনটার নাম, তাই না? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, বাংলা যদি বলেন সাক্ষ্য আইন 1872। সংশোধিত হয়েছে কবে? 2022 সালের 20 নম্বর আইন দ্বারা সংশোধিত। সাক্ষ্য আইনের জনক কি পড়াইছিলাম? সাক্ষ্য আইনের জনক স্যার জেমস স্টিফেন। সমগ্র সাক্ষ্য আইনকে 3টি খণ্ডে ভাগ করা হয়েছে। সাক্ষ্য আইনের 167টি ধারা, 11টি অধ্যায়। কি রকম আইন? সাক্ষ্য আইন কি ধরনের আইন? প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর 1872 সালে। কত নম্বর আইন? সাক্ষ্য আইন 1 নম্বর আইন। আরো একটা কার্যকরের তারিখ আছে, এটা আপনারা না পড়লেও সমস্যা নেই, সেটা হলো সংশোধিত যে তারিখটা 2020 সালে যে সংশোধন হলো, কত তারিখ থেকে? 20 নভেম্বর 2022 থেকে কিন্তু সাক্ষ্য আইনটা সংশোধিত হয়েছে, মানে সংশোধিত যে তারিখটা এখান থেকে কার্যকর আর কি। খণ্ড 3টা পড়িয়েছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডর ব্যাপ্তি ছিল 1 থেকে 55, ছিল মানে এখনো আছে। তারপরে 56 থেকে 100, 101 থেকে 167। প্রথম অংশটুকুর নাম হলো প্রাসঙ্গিকতা বা কি প্রমাণ করতে হবে। দ্বিতীয় অংশটা হলো প্রমাণ বিষয়ে, কিভাবে প্রমাণ করতে হবে। আর তৃতীয় অংশ হলো সাক্ষ্য উপস্থাপন। দেখেন ছবি দিয়ে দিছি, এগুলো দেখলে আরো সুবিধা হবে। সাক্ষ্য উপস্থাপন মানে কারা কারা এগুলো, কে বা কারা এগুলো প্রমাণ করবে। 11টা অধ্যায় মনে রাখার একটা টেকনিক শিখিয়েছিলাম। অধ্যায় 11টা কি কি? প্রথম অধ্যায়টা ছিল প্রারম্ভিক বা প্রাথমিক। দ্বিতীয় অধ্যায় প্রাসঙ্গিকতা। তৃতীয় অধ্যায় হলো যে সকল বিষয় প্রমাণের প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায় হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। পঞ্চম অধ্যায় দলিলি সাক্ষ্য সম্পর্কিত। বর্জন দিয়ে কি শিখিয়েছিলাম? দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায় প্রমাণের দায়িত্ব। অষ্টম অধ্যায় প্রতিবন্ধ। নবম অধ্যায় হলো সাক্ষী সম্পর্কিত। দশম অধ্যায় সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। 11তম অধ্যায় বা একাদশ অধ্যায় অন্যায়ভাবে গ্রাহ্য হলেও সাক্ষ্য, সেই জন্য নতুন করে বিচার হবে না। বাম পাশে দেখেন একটা করে সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, তো এই অংশটা ছবি আসেনি। প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া 2টা অধ্যায়, এটা হলো প্রথম খণ্ড। পরের 4টা অধ্যায় মিলে হলো দ্বিতীয় খণ্ড, তারপরের অধ্যায়গুলো নিয়ে হলো তৃতীয় খণ্ড। বুঝতে পেরেছি? তাহলে লেখার সময় বাম দিকে লিখে রাখবেন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। আচ্ছা, এরপরে আসেন সংশোধন হলো কত সালে? 22 সালে। 2022 সালে সংশোধন হয়েছে কতগুলো ধারা? দুটো বিষয় খেয়াল করার মতো, সেটা হলো সংশোধন এবং সংযোজন। সংশোধন কাকে বলে? কোন একটা আইন পুরোপুরি আগে যে ধারা ছিল সেই ধারা বাতিল করে নতুন ধারা দেয়া হলো, অথবা আগে যে ধারা আছে আছে নতুন করে ধারা যুক্ত করা হলো, সেটাই হলো সংশোধন বলা যায় আর কি। আগের ধারার সামান্য কিছু পরিবর্তন বা আগের ধারার সাথে কিছু তথ্য যুক্ত করা, এটাই হলো সংশোধন। আর সংযোজন যেটা ছিলই না সেটা নতুন করে যুক্ত করা। মনে করেন এরকম হলো ভাষাটা, আমার ক্লাসে একজন ছাত্রকে সংযোজন করা হলো, মানে নতুন একজন আসলো, আর একটা বিষয় সংশোধন করা হলো, আগে যা ছিল সেটার সাথে কিছু যুক্ত হলো বা কিছু বাদ গেল, তাই কিনা বিষয়টা? তাহলে যে ধারাগুলো আগের মতোই আছে, মাঝখানে একটা দুটো ওয়ার্ড যুক্ত করা হয়েছে, এটাই হলো সংশোধন। আর যেটা ছিলই না, পৃথিবীতে অস্তিত্বই ছিল না, নতুন করে যুক্ত করা হলো, সেটাই হলো সংযোজন। তাহলে আসেন সংশোধিত ধারাগুলো দেখি। 3 ধারা সংশোধন হয়েছে। 3 ধারার মধ্যে যে সংজ্ঞাগুলো ছিল তার সাথে আরো কিছু সংজ্ঞা এসেছে, তাই না? তাহলে এটা একটা সংশোধিত ধারা। 17 ধারা, 34, 35, 36, 39, 45, 146, 155, এগুলো আপনারা দেখেন লিখে দেয়া আছে, এখান থেকে হেল্প নিতে পারবেন। তো এই ধারাগুলো নতুন করে কি হয়েছে? একটু সংশোধন, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষরের বিষয়টা বা ডিজিটাল সাক্ষ্য, এই বিষয়টা সংযুক্ত করা হয়েছে। ডিজিটাল রেকর্ড, এই জিনিসটা সংযোজিত হয়েছে। আবার ফিজিক্যাল এভিডেন্স, 3 ধারায় তো অনেক কিছু এসেছে। আর সংযোজন হলো যে ধারাগুলো, সংযোজন, সংযোজিত ধারা পাবেন 15টা। তার মধ্যে
সবগুলো এখানে আমার এখানে অবশ্য দেয়া নাই, সংশোধিত ধারা 15টা। এগুলো আপনারা একটু বই দেখলেই পাবেন কি কি ধারা, যেমন ধরেন লিখে রাখছিলাম, বইয়ের ভিতরে লিখে রাখছি অবশ্য। আচ্ছা একটু দেখে বলি, 22-এর ক, নতুন একটা ধারা একদম আবিষ্কৃত হলো, তাই না? 22-এর ক, 45-এর ক, 47-এর ক, এগুলো পাবেন কিন্তু। 47-এর ক, 65-র ক খ, আবার 67-র ক, 73-এর ক খ, এই ধারাগুলো কিন্তু নতুন করে এসেছে একদম। হ্যাঁ, এরকম ধারা পাবেন 15টি, সংশোধিত ধারা পাবেন 9টি। আচ্ছা এগুলো আপনার মুখস্থ করতে হবে না, জাস্ট একটু জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা এখন আসেন, আমরা মনে আছে অধ্যায়গুলো কিভাবে আমরা সূত্র দিয়ে পড়েছিলাম, কোন অধ্যায় কি মনে রাখার টেকনিক যে বলেছিলাম, এটা কার মনে আছে একটু শুনি একজনের কাছে। আচ্ছা 15টা বা 15টার বেশি আছে মনে হয় নতুন ধারাগুলো। আচ্ছা মনে নাই কারো, হাত তোলেন। প্রাথমিক, প্রাসঙ্গিক, প্রমাণ করিবার প্রয়োজন নাই, মৌখিক দালিলিক বর্জন, কে প্রতিবন্ধী সাক্ষী, সাক্ষ্য গ্রহণ করে বিচার করার প্রয়োজন নাই। কত সুন্দর একটা ছন্দ লিখে দিলাম, কেউ পড়েন নাই। ছোটবেলায় আপনাদের কবিতা পড়া হয় নাই, এই জন্য আপনাদের এগুলো ছন্দবন্ধ আপনারা পড়েন না। এভাবে মনে রাখতে পারেন, আসবে তো, এগুলো যদি আসে তখন কি করবেন। আচ্ছা আসেন আমরা একটু সংজ্ঞাগুলো কি কি পড়েছিলাম। সর্বপ্রথম সংজ্ঞা ছিল আদালত। আদালত কাকে বলে? আদালত অর্থ সকল জজ, ম্যাজিস্ট্রেট বা সালিস ব্যতীত আইনত সাক্ষ্য গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি হলেন আদালত। তারপরে পড়েছিলাম তথ্য বা বিষয়। চোখের সামনে যা কিছু দেখতে পাওয়া যায় সব সকল কিছুই হলো তথ্য বা বিষয়ের অন্তর্ভুক্ত। ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যেকটি জিনিস বা কোনো বস্তু বা তার অস্তিত্ব, অবস্থা, যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন সেটাকেই বলে তথ্য। এরপর পড়েছিলাম বিচার্য বিষয় কাকে বলে। বিচার্য বিষয় যে বিষয়কে কেন্দ্র করে আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় সেটাই হলো বিচার্য বিষয়। এটাকে প্রমাণ করার জন্য যে বিষয়গুলো আদালতে চলে আসে সেগুলোকে বলে প্রাসঙ্গিক বিষয়। এরপরে পড়েছিলাম দলিল কাকে বলে। দলিল অর্থ পদার্থের উপরে অক্ষর, চিহ্ন অথবা অঙ্কের সাহায্যে অথবা এগুলো এক বা একাধিক উপায়ে যে কোনো কিছু বর্ণনা করা হলে সেটাকেই দলিল বলে। পেনাল কোডের 29 ধারাও সঙ্গে পড়তে বলেছিলাম, দুই একটা এক্সাম্পল পড়তে বলেছিলাম। লিখন মাত্রই দলিল, যে কোনো লিখন দলিল বলে গণ্য হবে। লিথোগ্রাফ অথবা অন্যান্য মুদ্রিত যে কোনো বিষয় সেটিও দলিলের অন্তর্ভুক্ত। কোনো নকশা, মানচিত্র সবকিছু দলিল, ব্যঙ্গচিত্র দলিল বলে গণ্য হবে। আচ্ছা এরপরে পড়েছিলাম সাক্ষ্য। আপনি আদালতে উপস্থিত হয়ে যাই বলেন না কেন, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, অন্য যে কোনো ধরনের বিবৃতি কোনো কিছু উপস্থাপন করলেন সেটাই সাক্ষ্য। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করেন তিনিই সাক্ষী। মৌখিকভাবে বললে হয়ে যায় মৌখিক সাক্ষ্য, দলিল উপস্থাপনের মাধ্যমে কিছু বলা হলে সেটা হয়ে যায় দলিলি সাক্ষ্য। এরপরে পড়েছিলাম কি কি ধরনের সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য বা ফিজিক্যাল এভিডেন্স বা ফরেন্সিক এভিডেন্সও বলতে পারেন। বস্তুগত সাক্ষ্য কাকে বলে? ঘটনাস্থলে প্রাপ্ত সকল আলামত, রক্ত, বীর্য, চুল, চোখের আইরিশের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ, পায়ের আঙ্গুলের ছাপ, ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড পাবেন, একটা আলাদা আইন আছে। তো এগুলো সবগুলো হলো কি বস্তুগত সাক্ষ্য। এই বস্তুগত সাক্ষ্য কি কি করে? বস্তুগত সাক্ষ্য যে কোনো একটি অপরাধ সংগঠিত হয়েছে মর্মে প্রতিষ্ঠা করে, অপরাধ এবং অপরাধীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। বুঝতে পেরেছি, যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে মর্মে প্রতিষ্ঠা করে, অপরাধ অপরাধীর মধ্যে যোগসূত্র স্থাপন করে এবং কোন ঘটনাকে প্রমাণ বা অপ্রমাণ করে। তাহলে বস্তুগত সাক্ষ্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন প্রমাণিত। আজকে আমাদের এখান থেকে ক্লাস শুরু হলো। হ্যাঁ, প্রমাণিত জিনিসটা কি? মনে করেন মামলা যখন চলমান হবে কোর্টে, তখন তো তার একটা বিষয় থাকবে, তাই না? যে কোনো একটা ফ্যাক্টের উপরে ভিত্তি করে, যে কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে কোনো মামলার বিচার কার্যক্রম আদালতে চলমান থাকে। এখন এই ঘটনাটা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আসলেও ঘটনার অস্তিত্ব আছে, আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়, তখন এই ঘটনা প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে। মনে করেন লিয়াকত ভাইয়া আর রিফাত দুইজন মামলার পক্ষ বিপক্ষ। একজন হচ্ছে, মনে করেন একটা খুন হয়েছে, আসামি হলো কে? লিয়াকত ভাইয়া, আর বাদী কে? রিফাত। এখন আদালতের বিচার্য বিষয় কি, খুনটা আসলে হয়েছে কিনা।
তাই না? কি দ্বারা খুন করা হলো, খুনের সময় সেই ব্যক্তি খুনের জন্য সে তার অভিপ্রায় ছিল কিনা, এগুলো বিচার্য বিষয়। এখন রিফাত তার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবে সাক্ষ্য প্রমাণ দেওয়ার, আবার লিয়াকত ভাইয়া তার পক্ষ থেকে চেষ্টা করবে তাকে ডিফেন্স করার যে আমি তো এই আসলে খুন করিনি। তো এইভাবে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপনের পর যে বিষয়ে বিচার কার্যক্রম চলমান, যদি সেই বিষয়ের অস্তিত্ব পাওয়া যায় তাহলে ঘটনা প্রমাণিত। যদি দেখা যায় যে না আসলেই খুন সংঘটন হয়েছে, তাহলে লিয়াকত ভাইয়া খুনি, এই বিষয়টা প্রমাণিত। বুঝতে পারছি? আর যদি এমন হয় যে না ঘটনার সাক্ষ্য প্রমাণ দিয়ে ঘটনার অস্তিত্ব নাই, তাহলে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে। এবার আসেন, সব সময় যে প্রমাণিত হবে, মিথ্যা প্রমাণিত হবে, ঘটনা এমন নাও হতে পারে। তাহলে কিরকম হতে পারে? আপনি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারলেন না, রিফাত পারলো না, আবার লিয়াকত ভাইয়া তার পক্ষেও তেমন কোনো ডিফেন্স নিয়ে আসতে পারলো না। তখন কি হয়ে গেল? ঘটনাটা অপ্রমাণিত থেকে গেল। অর্থাৎ যখন সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করার পরও আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না আসলেও বিষয়টির অস্তিত্ব আছে কি নাই, যখন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না তখন সেটাকে বলে অপ্রমাণিত। বুঝলাম? তাহলে আসেন কিভাবে লিখবো আসলে প্রমাণিত। আদালতে যে বিষয়ে বিচার চলমান সেই বিষয়ে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার পর যদি আদালত দেখে যে আসলে এই বিষয়টির অস্তিত্ব আছে, তাহলে তাকে প্রমাণিত বলে। অস্তিত্ব নাই, মিথ্যা প্রমাণিত বলে। কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না, ঘটনা অপ্রমাণিত থেকে গেল বা অপ্রমাণিত, তাকে বলে অপ্রমাণিত। বুঝতে পারলাম তো? অর্থাৎ সাক্ষ্য প্রমাণে ঘটনা পাওয়া গেল, কি হবে? প্রমাণিত। ঘটনার অস্তিত্ব নাই, মিথ্যা প্রমাণিত, কোন সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না, সাক্ষ্য অপর্যাপ্ত, তখন কি হলো? অপ্রমাণিত। প্রশ্ন আসতেছে মনে, এগুলো ক্লাসের শেষে নিচ্ছি, দাঁড়ান। এবার আসেন গুরুত্বপূর্ণ জায়গায় যাব আমরা। ডিজিটাল রেকর্ড, গত ক্লাসে আমরা পড়িনি ডিজিটাল রেকর্ড কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিয়ে রাখেন। ডিজিটাল রেকর্ড কাকে বলে অথবা ইলেকট্রনিক রেকর্ড কাকে বলে? সবাই বুঝি, আমাদের মোবাইল ফোন হতে পারে, সিসিটিভি হতে পারে, যে কোনো পেন ড্রাইভ হতে পারে, কার্ড রিডার হতে পারে, ল্যাপটপ হতে পারে, তাই না? সবাই কিন্তু বুঝি যে ডিজিটাল রেকর্ড জিনিসটা কি, কিন্তু সংজ্ঞা আসলে আমরা কিভাবে লিখবো? ডিজিটাল রেকর্ড আসুক আর ইলেকট্রনিক রেকর্ড আসুক, দুটো কিন্তু একই কথা। ধারা কত লিখবো? সাক্ষ্য আইনের 3 ধারা, যতগুলো সংজ্ঞা আমরা কিন্তু সাক্ষ্য আইনের 3 ধারা ব্যবহার করব। তাহলে আসেন ডিজিটাল রেকর্ড কাকে বলে। ডিজিটাল রেকর্ড হলো এমন কোন রেকর্ড অথবা এমন কোন যে কোনো একটা বস্তু হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে যেটাতে তথ্যপাত্য সংরক্ষণ, ডিজিটাল উপায়ে তথ্যপাত্য সংরক্ষণ করে রাখা হয়। এখানে সংজ্ঞায় বলা আছে যে কোনো রেকর্ড যেটা ডিজিটাল উপায়ে তথ্য উপাত্ত সংরক্ষণ করে, গ্রহণ করে, প্রেরণ করে, হস্তান্তর করে, এরকম যে কোনো রেকর্ড। তবে সেটা কি কি হতে পারে? যেমন সেটা কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, কম্প্যাক্ট ডিস্ক হতে পারে, ডিজিটাল ভিডিও ডিস্ক হতে পারে, সিসিটিভি, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ড্রোন ডাটা। এছাড়াও আপনারা যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন পড়বেন, আগে ছিল কি ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইন অনুযায়ী যে সকল রেকর্ডকে ডিজিটাল রেকর্ড বলে সংজ্ঞায়িত করা হয়েছে সবগুলোই কি ডিজিটাল রেকর্ড বলে গণ্য হবে। তাহলে কিভাবে লিখবো? ডিজিটাল রেকর্ড বলতে যে কোনো রেকর্ড যেটা কি করে ডিজিটাল উপায়ে তথ্য উপাত্ত সংরক্ষণ করে, গ্রহণ করে, হস্তান্তর করে। মনে করেন পেন ড্রাইভ, কি করেন আপনি? একটা ল্যাপটপ থেকে কোনো ডাটা নিয়ে আরেকটা ল্যাপটপে দিলেন, হস্তান্তর করলো না, নিল আবার আরেকখানে ট্রান্সফার করলো। এই ধরনের যে কোনো রেকর্ড কি হবে? ডিজিটাল রেকর্ড বলে গণ্য হবে। তাহলে ডিজিটাল রেকর্ড কি করে? যে কোনো তথ্য উপাত্ত উৎপন্ন, প্রস্তুত, উৎপন্ন মানে কিন্তু তৈরি করা, উৎপন্ন, প্রস্তুত, গ্রহণ, প্রেরণ, হস্তান্তর এরকম করতে পারে বা এইরকম কাজে ব্যবহার করা হবে, এই মর্মে যে অডিও, ভিডিও, ডিজিটাল বহুমুখী ডিস্ক, এগুলো একটু মুখে আসতে চাইবে না, প্রথম দিকে কষ্ট হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই ধরনের অডিও, ভিডিও, ডিজিটাল বহুমুখী ডিস্ক, ভিডিও ডিস্ক, ডিভিডি,
ক্লোজ সার্কিট টেলিভিশন রেকর্ড, সিসিটিভি, সিসিটিভির ফুল ফর্ম দেওয়া আছে, হ্যাঁ, ড্রোন ডাটা, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো সব মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, দুই একটা লিখে দিলেন, দিয়ে লিখলেন এই ধরনের যে রেকর্ড গুলো এগুলোকে বলা হয় কি ডিজিটাল রেকর্ড। পারবো না বলতে, বলতে না পারেন সমস্যা নাই, লিখতে পারতে হবে, খাতায় লিখতে পারলেই হইলো। ভাইবা কেউ নিবে না আপনার, ডিজিটাল রেকর্ড কাকে বলে বলেন, কিন্তু আপনার খাতায় লিখতে হবে। তাহলে বুঝতে পারছি, অর্থাৎ ডিজিটাল রেকর্ড যদি সোজাভাবে বলি, ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতির মাধ্যমে আপনারা যখন সাইবার সুরক্ষা পড়বেন দেখবেন 0 এবং 1 বাইনারি যে সংখ্যা, এই সংখ্যার মাধ্যমে কিন্তু কি করে কম্পিউটার আপনার আমার মতো রিড করে। আমরা যেমন বই পড়ি, একটা ভাষায় তো বইটা পড়ি, বাংলা ভাষায় পড়ি বা ইংরেজি ভাষায় পড়ি, আপনি যখন হোয়াটসঅ্যাপে কিছু লেখেন বা কম্পিউটারে কিছু লেখেন, কম্পিউটার তো আপনার এই বাংলা ইংরেজি বোঝে না, কম্পিউটারের ভাষা হলো বাইনারি সংখ্যা। প্রত্যেকটা সাবজেক্ট যখন আপনি লেখেন বাংলাদেশ, তখন এখানে বাংলাদেশে কতগুলো শূন্য আছে কতগুলো এক আছে এটা কাউন্ট করে, করে সে আবার এটা আপনাকে ডিসপ্লেতে শো করে। এভাবে কিন্তু আপনারা যদি একটু গুগল সার্চ করেন দেখতে পারবেন যে কম্পিউটার কিভাবে কাজ করে। তো 0 এবং 1 এই দুটো সংখ্যাকে বলা হয় বাইনারি সংখ্যা, এগুলো দিয়ে কম্পিউটার যে কোনো জিনিসের মর্মার্থ বুঝে ওভাবেই আবার আপনাকে এটা সাপ্লাই দেয়, কিন্তু ডিসপ্লেতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পাই। এভাবে কম্পিউটার কাজ করে, বা এভাবে ডিজিটাল যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি বা যে জিনিসগুলো ব্যবহার করি সবগুলো কিন্তু এভাবেই কাজ করে। তো এরকম ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতিতে যে জিনিসগুলো প্রস্তুত করা হয়, যেটা তথ্য তৈরি করতে পারে, আবার একখান থেকে আরেকখানে স্থানান্তর করতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে, এগুলোকেই বলা হয় ডিজিটাল রেকর্ড। তো এগুলো কি কি হতে পারে, যে কোনো অডিও হতে পারে, ভিডিও হতে পারে, উদাহরণ দিয়েছে পরের গুলো কিন্তু উদাহরণ। মূল হলো এমন রেকর্ড যেটা ডিজিটাল উপায়ে যে কোনো ধরনের তথ্য উপাত্ত সংরক্ষণ করে, সংগ্রহ করে। এইটুকুই হলো মূল কথা। এরপরের গুলো এক্সাম্পল। আচ্ছা, বুঝতে পারলাম তাহলে ডিজিটাল রেকর্ড। এরপরে আসেন আমরা শিখবো, এরপরে শিখবো, দেখেন সংজ্ঞা আছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। আপনারা যারা ভাষ্য বইটা নিয়েছেন বা যাদের ভাষ্য বই আছে বা যে কোনো বই হোক না কেন সাক্ষ্য আইনের, দেখেন শুধু লেখা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। তো 2006 গিয়ে আপনাকে খুঁজে আসতে বলছে যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে। তাহলে আসেন একটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 আপনি যদি খোঁজেন খুঁজে পাবেন 2-1 ধারায় লেখা আছে ইলেকট্রনিক স্বাক্ষরের সংজ্ঞা। তাহলে ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে? ইলেকট্রনিক স্বাক্ষর হলো যে কোনো ধরনের ডিজিটাল স্বাক্ষর, মূল মূল কথা হলো ডিজিটাল স্বাক্ষর। আপনারা যখন জিডি লেখেন অনলাইনে, যে আপনারা ইয়া করেন জিডি লিখছেন, যারা ডিউটি অফিসারে করছেন তারা তো করছেনই, আবার অনেকে পিআইএমএস দেখছেন না, সেখানে কিন্তু মানুষের আমাদের স্বাক্ষর আছে, স্বাক্ষর আছে না? তো এই স্বাক্ষরটাও এক ধরনের ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। এখন আপনাকে জানতে চেয়েছে ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে। তাহলে ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে এটা জানতে হলে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এই তো জাহিদ স্যার বসেই আছে, তার সিগনেচার অলরেডি সুন্দর করে দেখাচ্ছে, তার জিডির ভেতরে তার সিগনেচার। তাহলে দেখেন আপনার যে স্বাক্ষর, সেটা সেটা যে আপনার, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আপনারই একটা আলাদা রূপ, বা যে ব্যক্তির স্বাক্ষর শুধু তারই স্বাক্ষর, অন্য কারো স্বাক্ষরের সঙ্গে আপনার স্বাক্ষরের কোনো মিল নাই, এটা কিন্তু একটা ডিজিটাল স্বাক্ষর। তাহলে বলতে পারি যে ডিজিটাল স্বাক্ষর হলো সংশ্লিষ্ট ব্যক্তির আরেকটি অন্য রূপ বা ভিন্ন রূপে সংযুক্ত হয়। মূলত এটা একটা ইলেকট্রনিক উপাত্ত। আপনার এই সিগনেচারটা নেওয়া হয়েছে, তারপরে স্ক্যান করা হয়েছে, তারপরে এটা আবার অনলাইনে সফটওয়্যারে আপলোড করা হয়েছে, তাই না? না হলে তো আর জিডি হঠাৎ করে দিতে পারতো না। একটা আইডি তৈরি করার পরেই কিন্তু তার পাসওয়ার্ড মানে তার স্বাক্ষরটা ওখানে এন্ট্রি হয়। প্রত্যেক ব্যক্তির একটা আলাদা আলাদা আইডি আইডি আছে, তাই না? আর তার যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটাই কিন্তু স্ক্যান করে ওখানে দেয়া হয়েছে। এই জন্য ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষরে বলা হয়েছে যে এটা একটা ইলেকট্রনিক উপাত্ত। মূলত কি উপাত্ত মানে হলো ডাটা, তথ্য। এটা একটা ইলেকট্রনিক উপাত্ত যেটা আরেকটা ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। দেখেন জিডির ভেতরে এটা ইনক্লুড করা হয়েছে না, আপনার পিআইএমএস ইনক্লুড করা হয়েছে, দেখেই কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন। সবার কি স্বাক্ষর আছে ডিজিটাল স্বাক্ষর?
স্বাক্ষর আছে? নাই। শুধুমাত্র যে ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর তৈরি করা হয় তারটাই থাকে। এটাই বলেছে যে ইলেকট্রনিক স্বাক্ষর হলো ইলেকট্রনিক ডিজিটাল স্বাক্ষর একটা ইলেকট্রনিক উপাত্ত যেটা আরেকটা ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সংযুক্ত বা সম্পর্কযুক্ত, এবং এটা প্রমাণ করার জন্য চারটা সত্য লাগবে। এটা যে আপনারই ডিজিটাল স্বাক্ষর বা এটি যে আসলেও ডিজিটাল স্বাক্ষর, এটা প্রমাণের জন্য চারটি সত্য প্রয়োজন। ভাষাগুলো একটু কঠিন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নিতেই হবে। তাহলে প্রথম কথা বলেছে যে এটা একটা এমন একটা ইলেকট্রনিক স্বাক্ষর যেটা স্বাক্ষর দাতাকে ভিন্ন রূপে সংযুক্ত করে স্বাক্ষর দাতার সাথে অন্য রূপে সংযুক্ত, তাই না? যার যার স্বাক্ষর তার তার বৈশিষ্ট্য বহন করে। আপনার সিগনেচার আপনি এভাবে লিখলেন, শুধু একটা ক লিখলেন ধরেন, বা বর্গীয় জ দিয়ে লিখলো জাহিদ স্যার জ, এটাও একটা স্বাক্ষর। আবার আরেকজন লিখলো, তার নাম মনে করেন জাহাঙ্গীর, সেও লিখলো, দুজনের স্বাক্ষর কি মিলবে? মিলবে না। যার স্বাক্ষর তার স্বাক্ষর দেখার সাথে আপনার তার চেহারাটা মাথায় আসবে, আসবে আসবে না? এরকমই তো ধরেন আমার একটা সিগনেচার দেখার সাথে আপনার আমার চেহারাটাই আপনার চোখে ভাসবে যে এই ব্যক্তির স্বাক্ষর এটা। এই জন্য বলা হয়েছে স্বাক্ষর দাতার অন্য রূপে সংযুক্ত হয়, অর্থাৎ এটা স্বাক্ষর দাতারই একটা ভিন্ন রূপ। এরপরে স্বাক্ষর দাতাকে শনাক্তকরণ করা যায়। চাইলে আপনি আমার সিগনেচার জাল করে ফেলতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। এটাই বলছে যে সাক্ষ্যদাতাকে শনাক্তকরণ করা সম্ভব হয়, সাক্ষ্যদাতার নিয়ন্ত্রণ বজায় থাকে। নিয়ন্ত্রণ বজায় থাকবে না, আপনার সিগনেচার আপনার কন্ট্রোলে, এটা আর চাইলেও হুবহু কেউ ওভাবেই তৈরি করতে পারবে না, একটু না একটু 19-20 হবেই। এজন্যই বলেছে সাক্ষ্যদাতার শনাক্তকরণে সক্ষম হয়, সাক্ষ্যদাতার নিয়ন্ত্রণ বজায় থাকে, নিরাপদ পন্থায় সৃষ্টি হয়, নিরাপদ পন্থায় সৃষ্টি হয়, এবং সংযুক্ত উপাত্তের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যাতে সামান্য কোনো পরিবর্তন হলেও সেটি শনাক্তকরণ সম্ভব হয়। বুঝতে পারলাম ঘটনাগুলো কি কি ঘটলো? প্রথমে বলেছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর এমন একটা উপাত্ত যেটা আরেকটা ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। পাশাপাশি চারটা সত্য কি কি? দাঁড়ান আপনাদেরকে একটা ছবি দিই, আপনারা অন্ধকারে পড়তেছেন তো এই জন্য মানে কিছুই হয়তো মাথায় ঢুকতেছে না অনেকের। একটু ব্যাকে গিয়ে হোয়াটসঅ্যাপে একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি পড়াচ্ছি আপনাদেরকে। এটা একটু প্রিন্ট করে বের করে নিতে হবে, হ্যাঁ। দেখেন সংজ্ঞা দেয়া আছে 2, ধারা 2, এই ধারাটা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর ধারা। 2 ধারা 2-এর 1-এ দেয়া আছে সংজ্ঞা। ইলেকট্রনিক স্বাক্ষর বলতে এমন একটা ইলেকট্রনিক উপাত্তকে বোঝানো হয়েছে যেটি অন্য আরেকটি ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সংযুক্ত হয়, এবং প্রমাণ করার জন্য চারটি সত্য নিম্নলিখিত শর্তগুলো লাগে। সেটা হলো সাক্ষ্যদাতাকে অন্য রূপে সংযুক্ত করে, সাক্ষ্যদাতাকে শনাক্তকরণ করা সম্ভব হয়, নিয়ন্ত্রণ বজায় থাকে, নিরাপদ পন্থায় তৈরি হয়, আর এমন ভাবে সম্পর্কযুক্ত উপাত্তের সাথে যে আপনি যদি সামান্য একটু পরিবর্তন ঘটিয়ে ফেলেন এটি শনাক্তকরণ করতে সক্ষম হবে। আপনি এমনি একটা আরেকজনের একটা স্বাক্ষর দিলেন, সাথে সাথে স্ক্যান করে বলে দিবে যে এটা আপনার স্বাক্ষর নয়। এটাই হলো ডিজিটাল স্বাক্ষর, বা এভাবেই হলো ডিজিটাল স্বাক্ষরের, এগুলোই হলো বৈশিষ্ট্য। বুঝতে পারছি ঘটনা? জিডির ভেতরে স্বাক্ষরটা মনে মনে কল্পনা করবেন আর পড়বেন, তাহলে দেখবেন দ্রুত হয়ে গেছে। চারটা কথা কি কি শুনবো এগুলো ক্লাসের শেষে। সাক্ষ্যদাতার সাথে অন্য রূপে সংযুক্ত হয়, প্রথম কথা। শনাক্তকরণ সম্ভব হয়, নিয়ন্ত্রণ থাকে বা নিরাপদ পন্থায় সৃষ্টি হয়, আর একটা পরিবর্তন হলে শনাক্তকরণ করতে সক্ষম হয়। আপনি সামান্য একটু পরিবর্তন করে ফেললেন, তাহলে এটা শনাক্তকরণ করে ফেলবে। বুঝতে পারছি? এরপরে আসেন আমরা দেখবো ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। 36 ধারার অধীনে যে সার্টিফিকেট ইস্যু করা হয়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 36 ধারার অধীনে এই শর্তগুলো পূরণ করার পরে আপনাকে যে সার্টিফিকেটটা দেয়া হয়, যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট বা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। তাহলে আগে কি ছিল? ডিজিটাল স্বাক্ষর ছিল, পরে কি যুক্ত হলো? ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কথাটা যুক্ত হলো। তাহলে আসেন দেখি 36 ধারায় কি কি শর্ত পূরণ করতে হয়। প্রথমে আপনি যদি সার্টিফিকেট নিতে চান, যে কোনো একটা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট, এখন প্রশ্ন হলো সার্টিফিকেটের কথাটা কেন আসবে? মনে করেন 1 কোটি টাকার একটা দলিল, হয় না? আপনার আমার টাকা নাই তো কি হয়েছে, মানুষের আছে না কোটি কোটি টাকা আছে। তো 1 কোটি টাকার একটা যে কোনো বন্ড অথবা যে কোনো দলিল, এই দলিলে একটা সিগনেচার জাল হয়েছে, আদালতে এটার উপরে মামলা হয়েছে, এখন আদালত ধরেই নিয়েছে হয়তো বা এই
এই স্বাক্ষরটা জাল, তখন আদালতেই মনে করেন ডিজিটাল স্বাক্ষর অথবা ডিজিটাল একটা ফরম্যাটে চুক্তি হয়েছে, দেখবো আমরা ডিজিটাল চুক্তিও হয়, তো এইখানে একটা স্বাক্ষর জাল। এখন আদালতকে কমপ্লেন করা হলো অথবা মামলা হয়েছে, তখন আদালতে এই স্বাক্ষরটা যাচাই বাছাই করবে কিনা বলেন? অবশ্যই করবে। আর যাচাই বাছাই করতে গেলেই সার্টিফিকেট লাগবে। তো একটা সার্টিফিকেট কখন দেয় দেখেন, কোন ব্যক্তি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট পাবে। যেমন আপনার আমার ডিজিটাল স্বাক্ষর আছে, আমরা কিন্তু আবেদন করলে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট আমরা পাবো যে কোনো কারণে। দেখেন, সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ তিনি সার্টিফিকেট ইস্যু করবেন কখন? যে ব্যক্তি সার্টিফিকেট ইস্যুর জন্য আবেদন করবেন তাকে নির্ধারিত ফর্মে আবেদন দাখিল করতে হবে, তার সকল পরিচয় সঠিকভাবে দিয়ে নিয়ম নীতি অনুসরণ করে তিনি আবেদন করবেন। এরপরে তাকে সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হতে হবে। যে ব্যক্তি ডিজিটাল স্বাক্ষরই নাই সে যদি আবেদন করে পাবে? পাবে না। এই জন্য তাকে তালিকাভুক্ত ব্যক্তি, এখানে বলা হয়েছে তালিকাভুক্ত ব্যক্তি, তাহলে সবাই কিন্তু পাবে না, তাকে তালিকাভুক্ত ব্যক্তি হতে হবে এবং গ্রাহকের সকল তথ্য সঠিক আছে কিনা এটাও আবার যাচাই করে দেখবে যে আপনি যে তথ্যগুলো দিলেন এগুলো সব ঠিক আছে কিনা। আরো কি করতে হবে, নির্ধারিত ফিও জমা দিতে হবে। এরপরে ওই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ অথবা সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ আপনাকে যে সার্টিফিকেটটা দিল এটাকেই বলা হলো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। বুঝতে পেরেছি? তাহলে একটা সার্টিফিকেট, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট নেওয়ার আগে আপনাকে কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে, সেই নিয়মগুলো বলা হয়েছে 36 ধারা, সরাসরি 36। আর সংজ্ঞাটা দেয়া হয়েছে 2-এর 2-এ। ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষরের সংজ্ঞা কত? সাক্ষ্য আইনে 3 ধারা আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 2-এর 1 ধারা। আর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেটের সংজ্ঞা কত? 2-এর 2। আরেকটা কি ধারা? সাক্ষ্য আইনে 3 ধারা। কিন্তু 2-এর ভেতরে আপনাকে 36 ধারাটা কিন্তু উল্লেখ করে দিতে হবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 36 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত ফরমে পরিচয় তথ্য নিয়ম নীতি সঠিকভাবে অনুসরণ পূর্বক তালিকাভুক্ত ব্যক্তি হয়ে আবেদন করার পর প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এগুলো যাচাই বাছাই পূর্বক সুনির্ধারিত ফি নিয়ে যে সার্টিফিকেট প্রদান করে তাকে বলা হয় ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। ক্লাসের রেকর্ডিং শুনে শুনে এগুলো নোট করে ফেলবেন। বুঝতে পারছেন? এভাবে আপনি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেটের সংজ্ঞাটা লিখলেন, নিচে ধারা দুটো দিয়ে দিলেন। এই এই তিনটার ক্ষেত্রে 2টা ধারাই কিন্তু আপনার ব্যবহার করতে হবে, যেহেতু সাক্ষ্য আইনে আলাদা করে সংজ্ঞা দেয়া নাই। আপনাকে কি করতে হবে? সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারাগুলো ব্যবহার করতে হবে। এরপরে আসেন দেখবো আমরা পরের সংজ্ঞা, সত্যায়নকারী বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তো এটা এত বেশি কঠিন না। লাইসেন্স প্রদানকারী যে কর্তৃপক্ষ আছে অথবা যারা কি করে সত্যায়ন করে বা প্রত্যয়ন করে, আমরা দেখবো সত্যায়নকারী প্রত্যয়নকারী নিয়ে খুব ঝামেলা সবার, বুঝতে পারে না অনেকেই। এটার উপর সুন্দর একটা নোট তৈরি করা আছে আমার। তো এই যে সত্যায়নকারী সাক্ষী বা প্রত্যয়ন সেবা প্রদানকারী যে ব্যক্তির নিকটে আপনি নিয়ে গেলেন, মনে করে দেখেন তো আগে যে আপনি সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেড করতেন না, করে আপনি আবেদন করতেন না, বিভিন্ন চাকরির অ্যাপ্লাই করেছি আমরা যখন, তখন কি করে দিত তারা? সত্যায়িত করে দিত। এই যে সত্যায়ন, এইভাবেই আপনার সার্টিফিকেট যে কর্তৃপক্ষ ইলেকট্রনিক স্বাক্ষরের সাথে জড়িত যে কোনো সেবা প্রদান করে তাদেরকেই বলা হয় সত্যায়নকারী বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা একদম ছোট সংজ্ঞা লিখবো, ডিজিটাল স্বাক্ষরের সাথে বা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট যারা প্রদান করে অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 22 ধারা মোতাবেক যারা লাইসেন্স প্রদান করে এই কর্তৃপক্ষকে বলা হয় প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বা সত্যায়ন সেবা প্রদানকারী কর্তৃপক্ষ। আচ্ছা, ধারা কত ব্যবহার করব? 2-এর 32 ধারা ব্যবহার করবেন। 2-এর 32, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2-এর 32, সত্যায়ন সেবা প্রদানকারী বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। সংজ্ঞাগুলো বুঝতে পারলাম? আরেকবার একটু বলি, ডিজিটাল রেকর্ডটা তো বুঝেছেন। এরপরে আসেন ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর এমন একটি ইলেকট্রনিক উপাত্ত যেটি আরেকটি ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং যেটি প্রমাণীকরণে নিম্ন বর্ণিত শর্তগুলো পূরণ করতে হয়। স্বাক্ষরদাতার ভিন্ন রূপে সংযুক্ত হয়। খাতা থাকলে একটু লিখে নেন, ছোট্ট করে লেখেন শুধু ভিন্ন রূপ। স্বাক্ষরদাতার ভিন্ন রূপে সংযুক্ত হয়, ভিন্ন রূপ বা অন্য রূপ লিখতে পারেন। তারপরে লেখেন শনাক্তকরণ,
কি পয়েন্ট গুলো শুধু লিখে নেন, তাহলে পরে লিখবেন কি সাক্ষ্যদাতা শনাক্তকরণ বজায় থাকে, এরপরে নিরাপদ পন্থায় সৃষ্টি হয় বা নিয়ন্ত্রণ, লেখেন নিয়ন্ত্রণ থাকে, আমার স্বাক্ষর আমার নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তীতে চাইলে, মাশাল্লাহ, পরবর্তীতে চাইলে আমি কি করব, আমি এটা চেঞ্জ করতে পারবো, তাই না? অনেকেই আছে না সিগনেচার চেঞ্জ করে ফেলে, ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করে যে আমার আগে সিগনেচার বাতিল করে নতুন করে সিগনেচার নেন। অনেক সময় হয় জাল হয়ে যায়, বড় বড় মানুষদের বিভিন্ন ধরনের সিগনেচার থাকে। তো এটাই হলো নিয়ন্ত্রণ বজায় থাকবে, আপনার নিয়ন্ত্রণ, আপনার স্বাক্ষরের উপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে। এরপরে আসেন, যদি একটু পরিবর্তন হয়ে যায় তাহলেই ধরে ফেলতেও সক্ষম হবে বা যে কোনো পরিবর্তন শনাক্তকরণে সম্ভব হয়। আর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কিভাবে লিখবো? 36 ধারার অধীনে কোনো ব্যক্তি তালিকাভুক্ত ব্যক্তি হয়ে সকল তথ্য নিয়ম নীতি অনুযায়ী সবকিছু সঠিকভাবে পূরণ করে এবং আবেদন করে, নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আবেদন করলে ওই যে কর্তৃপক্ষ থাকলো তারা এটা যাচাই বাছাই পূর্বক যে সার্টিফিকেটটা প্রদান করে সেটাই হলো কি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। ধারা দেব 2-2 সাক্ষ্য আইনে 3 ধারা, এরপরে 2-32 সত্যায়ন সেবা প্রদানকারী বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ যারা প্রত্যয়ন প্রদান করে ডিজিটাল স্বাক্ষর, ইলেকট্রনিক স্বাক্ষর, ডিজিটাল এগুলো সঙ্গে সম্পর্কযুক্ত কর্তৃপক্ষকে বলা হয় প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ঠিক আছে, এই ছিল সংজ্ঞাগুলো। এবার আসেন আমরা 4 ধারায় যাব। গুরুত্বপূর্ণ ধারা, 4 ধারা। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, তাই না? অনেক শুনেছেন, অনেক যারা আগে থেকে পড়েন তারা তো এগুলো শুনেছেন। আদালত অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। 4 ধারা। 3 ধারার সংখ্যা কিন্তু শেষ করে ফেলছি, একটু দ্রুত এগিয়ে যাই। হ্যাঁ, তাহলে অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত অনুমানও বলতে পারেন। এইবার আসেন, কিসের আবার অনুমান করে আবার অনুমান করবে, তাই না? একই কথা ঘুরে ঘুরে বলে। এই জন্যই কঠিন লাগে সাক্ষ্য আইন, কারণ আমরা বুঝতে পারি না যে এরকম কেন পেঁচানো কথাগুলো। আসলে দেখেন, একটা মামলা যখন কোর্টে, মামলাটা আমলি আদালতে আমলে নেয়, গ্রহণযোগ্যতা পায়, তারপরে কিন্তু ধীরে ধীরে বিচারের জন্য মামলাটা বিচারিক আদালতে চলে যায়। তো এখন একটা মামলা যখন বিচারিক আদালত পর্যন্ত যায়, এই মামলাটা পড়ার পরই আদালত একটা কিছু অনুমান করে না, যে আসলে ঘটনাটা এরকম, দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে, তাহলে ও আচ্ছা, খুন হয়েছে অথবা ডাকাতি হয়েছে বা চুরি চুরি হয়েছে, দস্যুতা হয়েছে, যে কোনো কিছু একটা তো আদালত ধরে নেয় দুই পক্ষের মধ্যে। যেমন একটা মামলা যখন আমার কাছে আসে, আমি তো আদালত নই, তারপর আমি মামলাটা ডকেট পড়ার পর কিছুটা উপলব্ধি করতে পারি কিনা যে ঘটনাটা আসলে এই। তো এরকম বলছে যে আদালত কোনো কিছু ধরে নিতে পারবে। এই যে 4 ধারা অনুমানের যে অংশ, 4 ধারা, এটা মূলত আদালতের বিবেক ব্যবহার, আদালতের একটা বিবেক ব্যবহার। আদালত নিজেই বুঝতে পারবে যে ঘটনাটা আসলে কি, এই জিনিসটা আদালত প্রথমেই অনুমান করে নিতে পারবে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, দেখেন। প্রথমে বলা আছে যেখানে এই আইনের বিধান আছে, যে যেখানে সাক্ষ্য আইন আপনাকে বিধান দিয়েছে, আপনি যে কোনো বিষয় ধরে নিতে পারবেন। আমরা পরে অনেকগুলো ধারা পড়বো, কিছু কিছু বিষয় আদালত অনুমান করে নিতে পারে বা আদালত নিজেই বুঝতে পারে। তাহলে যেখানে সাক্ষ্য আইনই আপনাকে বিধান দিয়েছে যে আপনি কিছু বিষয় অনুমান করে নিতে পারবেন, তো যতক্ষণ এই বিষয়টা মিথ্যা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটাই সত্য বলে আদালত গণ্য করবেন। মনে করেন একটা মামলা পাওয়ার পর আদালত বুঝে নিল রেবেকা নামক ব্যক্তি খুন করেছে, আদালত এটা অনুমান করতে পারলো। যদিও তো এটা অনুমানের বিষয় না, আমরা দেখবো যে অনুমান করে কোনগুলো, এগুলো আমরা পরে পাবো। বিভিন্ন অনুমান সংক্রান্ত ধারা আছে, পরে আমরা দেখবো। ঘটনার অনুমান, আইনের অনুমান, খণ্ডনযোগ্য অনুমান, অনেক অনুমান করা যায়, আদালত বিভিন্ন জিনিস অনুমান করে নিতে পারে। তো প্রথমেই আপনাকে আইনে বিধান দিয়েছে আদালত যে কোনো বিষয় অনুমান করতে পারে। অনুমান মানে কি? উপলব্ধি, কোনো কিছু ধরে নেয়া, বুঝে নেয়া। আচ্ছা, তো এখন আদালত অনুমান করলো কোনো একটা ঘটনা ঘটেছে, এটাই আদালত ধরে নিয়ে চুপচাপ বসে থাকবে এবং যতক্ষণ না এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হয় এটাই সত্য বলে ধরে নিবে। একটা খুনের মামলা করা হলো, রেবেকা নামক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হলো, আদালত প্রথমে ধরেই নিল যে খুনটা সংগঠিত হয়নি, না দুঃখিত, খুনটা হয়েছে কিন্তু রেবেকা খুন করেনি, এরকম ধরে নিল আদালত।
ধরে নেওয়ার পরে কি করলো, দুই পক্ষকে বলল যে ঠিক আছে, খুন যে হয়েছে আপনি প্রমাণ করেন, বা আমাকে বলল যে আপনি যে খুন করেননি আপনি এটা প্রমাণ করেন। এটাই হলো প্রথম অংশ, যে আদালত যেখানে এই আইনের বিধান আছে আদালত কোনো কিছু ধরে নিতে পারবেন, তখন এই বিষয়টা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত এটাই প্রমাণিত বলে গণ্য করবেন এবং সেটা প্রমাণ করার জন্য আহ্বান জানাবেন। দুই পক্ষকেই বলবেন যে ঠিক আছে, আমরা যে কোনো একটা জিনিস শুরু তো করতে হবে। প্রথমে আমাকে নির্দোষ ধরে নিল আদালত, নিয়ে বাদী পক্ষকে বলল যে আপনি রেবেকার বিরুদ্ধে খুনের দায় প্রমাণ করুন, এইভাবে আহ্বান জানালো। বুঝতে পারছেন? এটাই হলো অনুমান, এটাই হলো আদালত অনুমান করতে পারে, এটা হলো করতে পারে। হ্যাঁ, এবার আসেন, আদালত অনুমান করবে, মে প্রিজিউম। প্রথমটা ছিল শ্যাল প্রিজিউম, প্রিজিউম মানে অনুমান। এরপর একটা হলো শ্যাল প্রিজিউম, অর্থাৎ অনুমান করবে। দেখেন, অনুমান করতে পারা আর অনুমান করা দুটো কিন্তু দুই জিনিস। অনুমান করতে পারে এই জিনিসটা একটু কম শক্তিশালী, আর অনুমান করা মানে কি এখানে অনুমান করেই নিবে। তাহলে এখানে আসেন, দেখেন প্রথমে পড়লাম যেখানে বিধান আছে আইনের, আর এখানে বলা আছে যেখানে আইনের নির্দেশ আছে। যেখানে এই আইনের নির্দেশ আছে যে আদালত অবশ্যই কোনো বিষয় ধরে নিবেন, তখন ওই বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সেটাই সত্য বলে গণ্য করবেন। এখানে আর প্রমাণের আহ্বানের কথা বলা হয় নাই, তারপরও কিন্তু আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার সুযোগ থাকে। তাহলে এটা হলো অনুমান করবে। বুঝতেছি ঘটনাগুলো? মনে করেন একটা দেয়াল, হ্যাঁ, এই দেয়ালের পাশে ধোঁয়া উঠছে, অনেকগুলো ধোঁয়া, এরকম কালো ধোঁয়া উঠছে। তো একজন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে এটা দেখতেছে, তার এখন কি মনে হবে বলেন তো? সে ভাববে হয় ওই পাশে আগুন জ্বলতেছে, অথবা যে কোনো কিছু পুড়ে যাচ্ছে, না হলে এমন কিছু বিস্ফোরিত হয়েছে যার ফলে ওখান থেকে ধোঁয়া আসতেছে, এরকম একটা উপলব্ধি হবে কিন্তু, তাই না? এখন দেয়াল আছে যেহেতু, সে তো দেখতে পাচ্ছে না পুরোপুরি, সে শুধু ধোঁয়ার এই অংশটুকু দেখতে পাচ্ছে। তো এরপরে সে কি করলো, দেয়ালটা পার হয়ে ওই পাশে গেল, গিয়ে দেখলো আসলে যে, সে ধরেন ভেবেছিল এরকম যে কেউ কাগজ একখানে করে আগুন লাগিয়ে দিয়েছে, এরকম ধোঁয়া উঠতেছে। তো ওই পাশে গিয়ে সে দেখলো কি একজন মহিলা বসে রান্না করতেছে, চুলায় কোনোভাবে আগুন জ্বলতেছে না, এই জন্য ধোঁয়া উঠতেছে। তো দেখেন, আপনি যখন পুরো জিনিসটা দেখতে পারবেন না তখন তো আপনি একটা অনুমান করবেন। যে কোনো জিনিস দেখার সাথে আমরা অনুমান করি, যদিও অনুমান করা উচিত না। তো এরকম আদালতও এরকম, কোন বিষয় অনুমান করতে পারে, সেটা হলো আদালত ধরে নিবে একটা জিনিস, পরে আপনাকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের জন্য আহ্বান জানাবে। আর একটা অনুমান অবশ্যই অনুমান করবে, আদালত অবশ্যই ধরে নিবে যে রেবেকা নামক ব্যক্তি নির্দোষ। হ্যাঁ, এরপরও সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ থাকে, তবে অনুমান করতে পারে এটার থেকে অনুমান করবে এই বিষয়টা হলো বেশি শক্তিশালী। যেমন মনে করেন, চুরির মালামাল আমার কাছে পাওয়া গেল চুরির একটু পরপরই, এখন আদালত অবশ্যই ধরে নিবে যে আমি অবশ্যই চুরি করেছি, যদি না আমি চুরি করি নাই এই মর্মে কোনো সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারি। বুঝতে পারছেন? 114 ধারা পড়লে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আপাতত একটু ঝাপসা একটা আইডিয়া নেন। 114 ধারা যখন পড়বেন দেখবেন যে চুরির পরপরই কোনো ব্যক্তির বাড়ি থেকে যদি চোরাই মাল পাওয়া যায়, আদালত ধরেই নিবেন যে ওই ব্যক্তি চোর। পরে হ্যাঁ, তিনি তাকে নির্দোষ দাবি করতে পারবেন যদি তিনি সাক্ষ্য প্রমাণ আদালতে দিতে পারেন। তো এই অনুমানটা কি? এটা একটা শক্ত অনুমান, এটাই হলো আবশ্যিক অনুমান, বা আদালত অবশ্যই অনুমান করবেন যে ওই ব্যক্তি চুরি করেছেন। আচ্ছা, এরপরে আসেন দেখি একটু চূড়ান্ত অনুমান। চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ জিনিসটা কি? কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত বিষয়টা হলো একটা বিষয়কে আরেকটি বিষয়ের চূড়ান্ত অনুমান বলে আদালত তখনই ধরে নিবেন এখানে দুইটা ফ্যাক্ট। ঘটনা কয়টা? দুইটা। দুইটা ঘটনা আপনাকে চিন্তা করতে হবে। এখন প্রথম ঘটনা যদি প্রমাণিত হয়ে যায় বা দ্বিতীয় ঘটনা যদি প্রমাণিত হয়ে যায়, প্রথম ঘটনা অটোমেটিক প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে, এখানে আপনারা প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না, এখানে আর সাক্ষ্য প্রমাণ দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই হলো চূড়ান্ত প্রমাণ। বুঝতে পারছি? এতক্ষণ তো আপনার কথা বলার সুযোগ ছিল, আদালত অনুমান করতে পারে, দুই পক্ষই কথা বলার সুযোগ পেয়েছে। আদালত অনুমান করবে, যে জিনিসটা অনুমান করলো তার বিরুদ্ধ পক্ষ সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ পেয়েছে। আর চূড়ান্ত প্রমাণ, যখনই দুটো ঘটনা থাকবে, একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পর্কযুক্ত থাকবে, একটা প্রমাণ হলে আরেকটা অটোমেটিক প্রমাণিত হয়েছে বলে আদালত গণ্য করবেন, এবং এটা প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের আর কোনো অনুমতি দিবেন না।
এরকম ধারা পাবো আমরা তিনটা, 41, 112, 13। 41 ধারা পাবো, যদি 41 ধারাটা লাগে, 41 ধারাটাও একটু পড়তে হয়। 41, 112, 113, এই তিনটা। 113 ধারা বাতিল, 113 ধারা বাদ দেন, 112 ধারাটা একটু দেখি। রেবেকা নামক নারীর আবুল কালাম আজাদ নামক একজন পুরুষের সাথে বিয়ে সম্পন্ন হলো। আচ্ছা, বিবাহ বিবাহ জীবন অতিক্রমকালে কিছুদিন পরে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হলো। এখন দাম্পত্য কলহের কারণে দুজনের সম্পর্কের বিচ্ছেদ ঘটলো, ধরে নেন এরকম ঘটনা। এখন এই বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরে রেবেকা নামক নারীর কি হলো, একটা সন্তান হলো। ঘটনা বুঝতেছেন? একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর আবার তার দাম্পত্য জীবন কিছুদিন ছিল, কতদিন ছিল এটা বাদই দেন, থাকার পরে তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদের পরে কি হলো, মেয়ে সন্তান জন্ম দিলেন, তিনি সেই নারী সন্তান জন্ম দিলেন। এখন আদালতে বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে ঘটনা কতটা সিরিয়াস হয়ে গেছে। এইবার আদালতে যখন সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠলো, তখন আদালতে রেবেকা নামক নারীকে প্রমাণ করতে বলা হলো যে আপনি যখন অন্তঃসত্ত্বা হয়েছিলেন তখন আবুল কালাম আজাদ আপনার হাজবেন্ড ছিল, আপনি এটা প্রমাণ করেন। তাহলে বাচ্চার জন্ম পরিচয় আর প্রমাণ করতে হবে না। তাহলে ঘটনা কয়টা দেখেন, দুইটা। একটা হলো বিয়ে আসলে ছিল কিনা, যখন তার বাচ্চা যে সময় পেটে আসার কথা সেই সময় সে তার স্ত্রী ছিল কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হলো এই যে সন্তানটা, সেই সন্তানটা আবুল কালাম আজাদের সন্তান কিনা। এখন মনে করেন ডিভোর্স হয়েছে মাত্র 3 মাস, এরই মধ্যে মহিলা ডেলিভারি হয়েছে, সন্তান হয়েছে, তাহলে এই সন্তান অস্বীকার করার সুযোগ আছে? বিবাহিত জীবন থাকাকালে সে তার স্বামী ছিল কিনা, এইটাই হলো প্রমাণ। যদি করতে পারে, রেবেকা নামক নারী যদি প্রমাণ করতে পারে যে তাদের বিয়ে হয়েছিল এবং 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আর সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঘটনাটা বুঝিনি আমরা, একটু খেয়াল করেন। তাহলে মনে করেন বিয়ে হয়েছে কতদিন, আচ্ছা যতদিনই বিয়ে হোক, তাদের ডিভোর্স হয়েছে 3 মাস বা 4 মাস, ধরে নিলাম 4 মাস, বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের 4 মাস। আচ্ছা, 4 মাসে একটা সন্তান পৃথিবীতে আসার সুযোগ আছে? নাই। কতদিন থাকে মায়ের পেটে? 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন থাকে। আচ্ছা, ধরে নিলাম 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তান থাকে। তো এখন এই যে 10 মাস 10 দিন যদি মায়ের গর্ভে থাকে, 4 মাস আগেও আবুল কালাম আজাদ এবং রেবেকা দুইজন কি ছিলেন, স্বামী স্ত্রী ছিলেন, ছিলেন না? বুঝতেছেন তো? 4 মাস হইলো ডিভোর্স হয়েছে, মানে কি 4 মাস আগেও সে তার স্ত্রী ছিলেন, তার স্ত্রী থাকা অবস্থায় তিনি গর্ভবতী ছিলেন। এইটা যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি বিবাহিত ছিলেন, ওই সময় তাদের দাম্পত্য সম্পর্ক ছিল, তাহলে সন্তানের জন্ম পরিচয় দেওয়ার আর প্রয়োজন নাই। এটাই হলো চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ সেই নারী যদি বিয়ে প্রমাণ করতে পারে, সন্তানের জন্ম পরিচয় অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে। ওই আবুল কালাম আজাদ নামক ব্যক্তির আর কোনো সাক্ষ্য প্রমাণ আদালত গ্রহণ করবেন না। বুঝতে পারছি? তাহলে এই হলো চূড়ান্ত প্রমাণের বিষয়। একটি বিষয় যখন আদালতে প্রমাণিত হবে, তখন দ্বিতীয় বিষয়টি আদালতে প্রমাণ করার আর প্রয়োজন হবে না, আদালত এটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে। এখন আমি যদি বিয়ে প্রমাণ করতে পারি যে না, তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, এই যে ডিভোর্সের কাগজ দেখেন, মাত্র 4 মাস আগে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তো একটা নারী 4 মাসের মধ্যে কি সন্তান সম্ভব, একবার পৃথিবীতে আসার সুযোগ আছে? তাহলে এটা তারই সন্তান, এমনি প্রমাণিত হয়ে গেল, অটোমেটিক প্রমাণিত হয়ে গেল। একইভাবে যদি বিবাহ বিচ্ছেদের 280 দিন মানে 9 মাস পরেও যদি সন্তান হয়, তারপরেও কি হবে, সন্তানের পিতৃত্বের দায় ওই ব্যক্তিকে নিতেই হবে। এই কথা, এইটাই হলো চূড়ান্ত প্রমাণ। আপনি বিয়ে প্রমাণ করতে পারবেন, সম্পর্ক প্রমাণ করতে পারবেন, তাহলে আপনার সন্তানের জন্ম পরিচয়ও প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে। তখন আপনার আর কোনো কথাই আদালত শুনবে না। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। বুঝতে পেরেছি? তাহলে 4 ধারায় কি কি শিখলাম? আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে, আর চূড়ান্ত প্রমাণ। কোনগুলো বিষয় অনুমান করতে পারে? যে কোনো বিষয় আদালত উপলব্ধি করে নিতে পারে এবং দুই পক্ষকে এটা প্রমাণ করার জন্য আহ্বানও জানাতে পারে। আরেকটা বিষয়, যেখানে সাক্ষ্য আইনেই নির্দেশ আছে যে আদালত অবশ্যই অনুমান করবে,
তখন এই বিষয়টা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত এটাই ধরে নিবে, এটাই হলো অনুমান করবে। আর চূড়ান্ত প্রমাণ কোনটা? একটি বিষয়কে আরেকটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ তখনই বলা হবে যখন দুটো বিষয় একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত থাকবে এবং প্রথমোক্ত বিষয়টি প্রমাণিত হলে দ্বিতীয় বিষয়টি একা একাই প্রমাণিত হয়েছে বলে গণ্য হবে এবং আদালত এই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের কোনো সুযোগ দিবেন না। এই হলো তিন ধরনের অনুমানের কথা বলা হয়েছে। তিন ধরনের অনুমান বললে ভুল হবে, অনুমান কিন্তু দুই ধরনের, বুঝছেন? ঘটনার অনুমান আর আইনের অনুমান। আবার বিভিন্ন জায়গায় দেখবেন খণ্ডনযোগ্য অনুমান, খণ্ডনীয় অনুমান, অনেক জায়গায় অনেক রকম করে ক্লাসিফিকেশন দিয়েছে স্যাররা। তবে সাক্ষ্য আইনের 4 ধারায় 3 ভাবে বলা হয়েছে, মানে 3 ধরনের অনুমানের কথা বলা হয়েছে। হ্যাঁ, যদি এরকম আসে যে কয় ধরনের অনুমানের বিষয় আলোচিত হয়েছে, 3 ধরনের, 4 ধারায় 3 ধরনের অনুমান দিয়েন। কিন্তু যদি বলে অনুমান কত প্রকার, তখন কিন্তু 2 প্রকার হবে। বুঝতে পেরেছি ঘটনা? অনুমান কত প্রকার যদি আসে তখন আমরা 2 প্রকার ব্যবহার করব। আবার 114 ধারা পড়লে সেখানেও দেখবেন আরো 3 প্রকারের অনুমানের কথা বলা আছে। আচ্ছা, এগুলো আমরা পরে যাব ডিটেলসে। দ্বিতীয় অধ্যায়ে ঢুকে যাব। দ্বিতীয় অধ্যায় 9টা 45 পর্যন্ত আপনারা ক্লাস পাবেন, এরপরে জিজ্ঞাসা করব। দ্বিতীয় অধ্যায় কত ধারা থেকে কত ধারা ব্যাপ্তি ছিল? 5 থেকে 55। কষ্ট হলেও একটু নেন, তাড়াতাড়ি শেষ করতে হবে পড়া। মাশাআল্লাহ। 5 থেকে 55, 5 থেকে 55 পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের ব্যাপ্তি। কি বিষয় আমরা পড়বো? অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রাসঙ্গিকতা। প্রথমে আমরা প্রাসঙ্গিক বুঝেছিলাম না? প্রাসঙ্গিক জিনিস কোনগুলো? যে ঘটনাকে আদালতে প্রমাণ করতে হবে সেই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য যে বিষয়গুলো আদালতে চলে আসে বা যে বিষয় আদালতে আলোচনা হয়, সেটাই হলো প্রাসঙ্গিক বিষয়। এইবার আসেন প্রাসঙ্গিকতা পর্ব। কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আদালতে, কোন কোন বিষয়গুলোতে আপনি সাক্ষ্য প্রমাণ নিতে পারবেন, জেরা করতে পারবেন, কি কি বিষয় আদালতে আপনি বলতে পারবেন। আচ্ছা, আসেন প্রথমে একটু 5 ধারাটা দেখবো। 5 ধারা হলো আদালতে 2টা বিষয়ে কথা বলা যায়। কয়টি বিষয়ে কথা বলা যায়? 2টি বিষয়ে কথা বলা যায়। কি কি বিষয় দুটো? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এই 2টা বিষয়ে কথা বলা যায়, এর বাইরে কথা বলার সুযোগ নাই। আচ্ছা, আপনারা যখন ডিউটি অফিসার করেন তখন আপনাদের মনে মনে পড়ে কিনা পুরোনো ঘটনাগুলা? যারা এখনো রানিং করেন তারা তো করেনি। দেখবেন একগুলো লোক আসছে মাথা ফাটা বা ইয়া, এসে আগে কি করে ডিউটি অফিসারকে বলে যে স্যার দেখেন কিভাবে আমাকে মাথায় এভাবে রক্তাক্ত জখম করেছে, তাই না? এরকম বলে। তো এই যে লোকগুলা এসে যে আপনাদেরকে বলে, আরো বলতে চায়, আরো বলতে চায়, এই ঘটনা সেই ঘটনা অতীতের ঘটনা সব বলতে চায় না? সবকিছু কিন্তু বলতে চায়, কিন্তু একটা ডিউটি অফিসার কি এত কথা শোনার সময় থাকে? থাকে না। কিন্তু আমাদের তো অনেক কাজের চাপ থাকে। তো এরকম মানুষ চায় আদালতে গিয়ে কি করার জন্য? সবকিছু ভালোভাবে বলার জন্য, মন যা চায় সব বলার জন্য, কিন্তু আদালতের তো এত সময় নেই। তো আদালত কি কি শুনতে পারবে? 2টা বিষয় আদালতে আপনি কথা বলতে পারবেন। আপনাকে বাইন্ডিংস দেওয়া হয়েছে, একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় মানে মামলা যে বিষয়ে বা যে বিষয়ে আদালতে মূল আলোচনা, মুখ্য আলোচনা, এই বিষয়ে আপনি কথা বলতে পারবেন। আরেকটা হলো প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলো আপনি আদালতে বলতে পারবেন। তাহলে এরকম যদি এমসিকিউ দেয় কয়টি বিষয় আদালতে সাক্ষ্য দেয়া যায়, কি উত্তর দিবেন বলেন? 2টি। আর যদি এরকম প্রশ্ন আসে নিম্নলিখিত কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেয়া যায়? বিচার্য বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে, ক ও খ কোনোটি নয়, কি দিবেন? ক ও খ, 2টাই। তাহলে বুঝতে পারছি 5 ধারায় আর তেমন কিছু নাই। একটু রিডিং পড়লেই বুঝতে পারবেন যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় কেবলমাত্র সাক্ষ্য দেয়া যায়। কত সালে যেন আপনাদের একটা প্রশ্ন এসেছিল এরকম, আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যায়? 2টি বিষয়, এক লাইনে উত্তর। কি কি? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেয়া যায়। এরপর আসেন আমরা 6 ধারায় যাব। এইটুকু পড়লেই, একটা লাইন পড়লেই যথেষ্ট। যেখান থেকে অল্প পড়তে হবে সেখান থেকে অল্পই বলবো, ঠিক আছে? এবার আসেন 6 ধারায় যাব। যে সমস্ত ঘটনা বিচার্য বিষয় নয় কিন্তু কোনো না কোনো ভাবে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, সেই ঘটনাগুলো নিয়েও আপনি কি করতে পারবেন? আদালতে কথা বলতে পারবেন। দেখেন সাক্ষ্য আইনটি এমন করে সাজানো, প্রাসঙ্গিকতার যে অধ্যায়টা
মানে যে অংশটা, সেটা দেখেন প্রথমে বলা আছে 5 ধারায় আপনাকে লিমিটেশন করে দেওয়া আছে যে আপনি বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ের বাইরে কোনো কথা বলতে পারবেন না। কিন্তু আবার পরে যে ধারাগুলো 6, 7, 8, এই ধারাগুলোতে আবার অন্যান্য যে বিষয়গুলো বিচার্য যদি নাও হয় তাও আপনি কথা বলতে পারবেন, এভাবে নিয়ম করে দিয়েছে। তাহলে বুঝতেছি ঘটনাটা। তো সেগুলো আসতে হবে, সেভাবেই জিনিসগুলো আপনার আদালতে আসতে হবে। তাহলে কোনো বিষয় যদি সরাসরি বিচার্য বিষয় নাও হয়, তারপরে বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যেটা একই কাজের অংশ বলে প্রতীয়মান হয়, অর্থাৎ যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো আদালতে প্রাসঙ্গিক। বুঝতে পারলেন? তাহলে আদালতে প্রাসঙ্গিকতা পেয়ে যাবে, আর যখনই প্রাসঙ্গিক হবে তখনই তো আপনি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। আলটিমেট রুলসটা বুঝতে পারছেন? প্রথমে বললো যে এই ঘটনাগুলো একই কাজের অংশ সেগুলো আদালতে সেগুলো প্রাসঙ্গিক হবে, আর যখনই প্রাসঙ্গিক হবে এই বিষয়ে আপনি 5 ধারা আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি সাক্ষ্য দিতে পারবেন। তাহলে আসেন কিভাবে বিচার্য বিষয় না হয়েও একই কাজের অংশ হয় একটু দেখি। দেখেন একটু পড়ি, যে বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয় বা যদিও সেগুলো বিচার্য বিষয় নয় তারপরও বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সম্পর্কযুক্ত যে একই সময় একই স্থানে ঘটতে পারে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে হতে পারে, তারপরেও সেগুলো একই কাজের অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক বলে গণ্য হবে বা সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। উদাহরণ না পড়লে সাক্ষ্য আইন বোঝা যাবে না। আসেন একটু উদাহরণের দিকে তাকাই। ক এবং খ এর মধ্যে চিঠি বিনিময় হলো। আমি কাকে চিঠি লিখলাম? মনে করেন মামুন স্যারকে অনেকগুলা চিঠি লিখলাম। তো এরকম 15-20টা চিঠি লিখলাম, লেখার মধ্যে 14 নম্বর যে চিঠিটা লিখলাম সেই চিঠিটাতে হুমকি দিলাম, আপনাকে আমি জানে মেরে ফেলবো, আপনাকে আমি খুন করব, এই সমস্ত লিখলাম। এখন দেখেন সবগুলো চিঠিতে কি হুমকি আছে? নাই। একটা চিঠিতে হুমকি আছে। কত নম্বর চিঠি? 14 নম্বর চিঠি। তারপরে সবগুলো চিঠি কি একই সময়ে গেছে? একই দিনে গেছে? যায়নি। সবগুলো চিঠি কি বিচার্য বিষয়? না, বিচার্য বিষয়ও নয়। কিন্তু চিঠিগুলাই যেহেতু চিঠির বিষয়বস্তুটাই বিচার্য বিষয়, আগের চিঠিগুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। কেন যাবে? একই ঘটনার অংশ হিসেবে। যেহেতু চিঠিগুলোর মধ্যে ধারাবাহিকতা আছে, হঠাৎ করে তো আর তাকে আমি জানে মারার হুমকি দেব না, তাই না? নিশ্চয়ই আগে কোনো ঘটনা ঘটেছে। তখন এই যে আগের চিঠিগুলো সরাসরি বিচার্য বিষয় না হলেও আদালতে একই ঘটনার অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিকতা পাবে। একটু পড়ি। ক ও খ এর মধ্যে পত্রালাপের অংশ হিসেবে একটি পত্রে মানহানিজনক বক্তব্য থাকার অভিযোগে ক খ এর বিরুদ্ধে মামলা দায়ের করলো। মানহানির উদ্ভবকারী বিষয় সম্পর্কে উভয়ের মধ্যে যে পত্রগুলো বিনিময় হয়েছে, যেই পত্রগুলো সেই বিষয়ের অংশ হিসেবে, সেইগুলোর সবগুলোতেও যদি মানহানিকর বক্তব্য নাই, তারপরেও সেই পত্রগুলো বা চিঠিগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। বুঝতে পেরেছি ঘটনা? সবগুলো চিঠি তো আর হুমকি ধামকির নয়, সবগুলো তো মানহানির নয়, তারপরও এটা একটা ঘটনার অংশ। আসলেও আমার লেখা ছিল কিনা চিঠিটা, আগের চিঠিগুলো কার হাতের লেখা, পরের চিঠিটা কার হাতের লেখা, এগুলো আদালত দেখতে পারে, তাই না? এই জন্য এটা একটা ঘটনার ধারাবাহিক অংশ হিসেবে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো একই সময় একই দিনে না হলেও বিচার্য বিষয়ের অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। 6 ধারা চেনার উপায় হলো অংশ কথাটা থাকে, বেশিরভাগ উদাহরণের ক্ষেত্রে অংশ কথাটা কিন্তু থাকে। বুঝতে পেরেছি? তাহলে যেই সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো আদালতে প্রাসঙ্গিক বলে গণ্য হবে। তাহলে দেখেন সরাসরি বিচার্য কিন্তু নয়, যে বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয় তবে বিচার্য বিষয়ের অংশ, যদিও সেটা একই সময় একই স্থানে বা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে সংঘটিত হয়, তারপরেও কি হবে? একই ঘটনার অংশ রূপে আদালতে প্রাসঙ্গিক হবে। তখন আগের চিঠিগুলো আদালত দেখতে চাইতে পারে। আরেকটা উদাহরণ দেই, না হলে একটু বুঝতে অসুবিধা হবে। ক নাম্বার উদাহরণটা দেখেন। ক বাংলাদেশের বিরুদ্ধে, আপনাদের পছন্দের উদাহরণ থাকলে বলতে পারেন যে স্যার এই উদাহরণটা আলোচনা করেন, সেটাই আলোচনা করে দিব ইনশাল্লাহ। সব উদাহরণ আমার পড়া আছে। আসেন, ক বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে অভিযুক্ত হলো লিয়াকত নামক সন্ত্রাসী ব্যক্তি। তিনি কি করেছেন? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে অভিযুক্ত করা হলো। সে একটি সশস্ত্র অভ্যুত্থানে অংশগ্রহণ করে। সশস্ত্র অভ্যুত্থান বুঝি না কি? এই যে গণ অভ্যুত্থান করলো, এরকম মনে করেন যে কোনো একটা সশস্ত্র হামলা হলো, সেই হামলায় তিনি অংশগ্রহণ করলো। এখানে সম্পত্তি ধ্বংস হলো,
সৈন্যবাহিনী আক্রান্ত হলো, জেলখানা ভেঙে ফেলা হলো, জেলখানা থেকে লোকজন পালিয়ে গেল। এখন সবগুলোতে কি লিয়াকত ভাইয়া ছিল? সে একটা মানুষ, সব জায়গায় থাকা তার সুযোগ আছে? সুযোগ তো নাই। তারপরেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সবগুলো ঘটনা আদালতে প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছি আমরা ঘটনাটা? তাহলে এই সবগুলো ঘটনাই আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠিত হলেও একই কাজের অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। 6 ধারা শেষ, আমরা 7 ধারায় যাব। 7 ধারা দেখেন, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, পরিণাম, উপলক্ষ, কারণ, আর তিনটা শব্দ মিলে একটা কথা, পরিণাম, ফলাফল, আলামত। এভাবে পড়বো আমরা, উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, আলামত। যা পরিণাম তাই ফলাফল তাই আলামত। তো এভাবে কেন বলতেছি? যাতে ভাষাগুলো অন্যরকম আসলেও আপনারা ধরে ফেলতে পারেন। তাহলে কিভাবে পড়বো দেখেন, উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, আলামত, এই তিনটাই কিন্তু একই সমার্থক শব্দ, শুধু একটু নামগুলো ভিন্ন, তাই জন্য একসাথে বললাম। তাহলে যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার কারণ, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার পরিণাম, যে সমস্ত ঘটনা ফলাফল বা আলামত, সবগুলো ঘটনা আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে একটা ঘটনা মনে করেন বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় বা সম্পর্কযুক্ত, অবশ্যই পরিণাম হলে সম্পর্কযুক্ত হবে না? অবশ্যই সম্পর্কযুক্ত হবে। একটা পরিণাম ঘটলো, সেটা কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিকতা পাবে? 7 ধারা মোতাবেক। এখন আসেন, এই জিনিসগুলো আপনি বোঝেন কিনা? উপলক্ষ কাকে বলে, কারণ কাকে বলে, পরিণাম বা ফলাফল বা আলামত জিনিসটা কি, এই শব্দগুলো যদি আপনি বোঝেন, তাহলে আপনার 7 ধারা বোঝা তেমন কোনো বিষয় না। উপলক্ষ, উপলক্ষ মনে করেন কারোর জন্য আপনি কোথাও গেলেন, তাহলে আমরা বলি না তোমার উপলক্ষে এখানে আসা। ব্যাচমেটের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হলো, বললেন তুমি আসছো জন্য এখানে আসছি, তোমার উপলক্ষে এখানে আসছি। অর্থাৎ কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনার ঘটনাটা সংঘটিত হলো। এরপর আসেন কারণ, অনেকটা একই রকম, এই কারণে ঘটনাটা ঘটলো। আর একটু যুক্তিযুক্ত, আপনি 5 লাখ টাকা নিয়ে বাজারে গেলেন, কোন একজন ব্যক্তি আপনাকে টাকাটা নেওয়ার সময় দেখে ফেললো, যার কারণে কি হলো, আপনার উপরে ছিনতাই করা হলো বা দস্যুতা করা হলো। তো আপনি এই টাকাগুলো তুলেছেন সেই কারণে এবং মানুষকে দেখিয়েছেন, এই কারণেই কিন্তু কি হয়েছে, আপনার উপরে হামলাটা হয়েছে। তাহলে এটাই হলো কারণ। কোন ঘটনা কি কারণে ঘটে, সেটাই হলো 7 ধারায় প্রাসঙ্গিকতা পায়। এবার আসেন ফলাফল, ফলাফল স্বরূপ কি হয়েছে, ছিনতাই সংগঠন হয়েছে। এই যে আপনি ছিনতাইয়ের সময় লোকটা আপনার সঙ্গে ধস্তাধস্তি করেছে, মাটিতে দাগ পড়ে আছে, অথবা আপনার জামা ছিঁড়ে গেছে, অথবা যে কোনো ঘটনা রক্ত পড়ে থাকলো, এগুলো হলো আলামত বা ফলাফল অথবা পরিণাম বলতে পারি। আচ্ছা, 7 ধারা থেকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় পড়তে হবে। 5টি গুরুত্বপূর্ণ বিষয় কি কি দেখেন, 7 ধারাকে বলা হয় সংযোগ প্রণালী। কি বলা হয়? সংযোগ প্রণালী। 5টি প্রণালীতে বিচার্য বিষয়ের সাথে 7 ধারা সম্পর্ক যুক্ত। কিভাবে সম্পর্ক যুক্ত? প্রথমে হলো উপলক্ষ থাকতে হবে, কারণ থাকতে হবে, কোনো ঘটনার ফলাফল থাকবে, অথবা আপনি এমন একটা পরিবেশ তৈরি হবে যাতে ঘটনা সংঘটিত হয়, সুযোগ, সংগঠনের সুযোগ বা সংগঠনের বিশেষ অবস্থা, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যাতে ঘটনাটা ঘটেছে, সংগঠনের সুযোগ বা সংগঠনের বিশেষ অবস্থা। এই 5টাকে বলা হয় প্রণালী। তাহলে 5টি প্রণালীতে, 7 ধারায় 5টি প্রণালীতে কোনো বিষয় বিচার্য বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত হয়। কয়টি প্রণালীতে? 5টি প্রণালীতে। এটা আমার কথা না, বইয়ের কথা। তাহলে 7 ধারায় কি বলেছে, 5টি প্রণালীতে 5টি বিষয় 7 ধারার মাধ্যমে বিচার্য বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত হয়। সেগুলো কি কি? উপলক্ষ, কারণ, ফলাফল এবং কোনো ঘটনা ঘটার সুযোগ অথবা বিশেষ অবস্থা। এইবার আসেন একটু দেখি, যে সমস্ত বিষয় বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের পরপরই সংগঠন হয়, অথবা আগে আগে সংগঠন হয়, অথবা অন্যবিধ কারণ বা উপলক্ষ, অথবা ফলাফল, অথবা এই ঘটনা ঘটার পরিবেশ তৈরি করে, অথবা এই ঘটনা ঘটার বিশেষ অবস্থা তৈরি করে, সেই ঘটনাগুলো 7 ধারায় আদালতে প্রাসঙ্গিক হয়। যতক্ষণ না উদাহরণ পড়েন ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না। আসেন একটু উদাহরণ দেখি। রিপন মাহমুদ নামক একজন ব্যক্তি, তাকে দস্যুতা করা হলো। কে দস্যুতা করলো? জাহিদ নামক একজন ব্যক্তি রিপন মাহমুদ নামক ব্যক্তিকে দস্যুতা করলো। দস্যুতা করার আগে কি করলো? রিপন মাহমুদ টাকা সাথে করে নিয়ে মেলায় গেল। তাহলে দস্যুতা করলো কে?
জাহিদ স্যার। আর টাকা সাথে করে নিয়ে গেছে কে? রিপন ভাইয়া। এখন টাকা নিয়ে মেলায় গেছে এবং এই টাকাগুলো অন্যান্য ব্যক্তিদেরকেও সে দেখিয়েছে। এই যে তার কাছে যে টাকা আছে, জাহিদ স্যারের কাছে যে টাকা আছে, এই কথাগুলো সে বলছে। যাওয়ার সময় বলতেছে মেলায় যাবি নাকি, চল 5 লাখ টাকা আছে, বা 10,000 টাকা নিয়ে মেলায় যাচ্ছি। এভাবে সে গল্প করতে করতে যাচ্ছে, এমন ভাবে বলতেছে তার আশেপাশের লোকগুলা শুনতে পেল। তাহলে এই যে আপনি একটা পরিবেশ তৈরি করলেন দস্যুতা করার আপনার উপরে, রিপন মাহমুদ তিনি কি করলেন? দস্যুতা করলেন। আপনি যে পরিবেশটা তৈরি করলেন এটাই হলো ঘটনা ঘটার পরিবেশ বা বিশেষ অবস্থা বা সংগঠনের সুযোগ। আবার উপলক্ষ বলতে পারেন, এগুলো প্রাসঙ্গিক হবে। এই যে আপনার টাকা দেখানো, শুনিয়ে শুনিয়ে কথা বলা, এগুলো সাতধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। এবার আসেন আরেকটা উদাহরণ দেখি। প্রশ্ন প্রশ্ন হইতেছে ক খ কে হত্যা করেছিল কিনা, আজমিন কাকলিকে হত্যা করেছিল কিনা। প্রশ্ন কি? আদালতের বিচার্য বিষয় বা আদালতের প্রশ্নই হলো আসলে কাকলি খুন হয়েছিল কিনা বা আজমিন কাকলিকে হত্যা করেছিল কিনা। এইবার দেখি ঘটনাস্থলে কাকলির সাথে আজমিনের যে ধস্তাধস্তি হয়েছে, এই সময় মাটিতে রক্ত পড়ে আছে, এই রক্তগুলো আদালতে প্রাসঙ্গিক হবে, অথবা চিহ্নগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে যে কোনো চিহ্ন বা রক্ত এটা কি বলেন তো? ঘটনার আলামত না? অবশ্যই আলামত। তো এই যে আলামত হলে আলামত সাত ধারায় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এটা হলো আলামতের উদাহরণ। আগেরটা পড়েছিলাম উপলক্ষ বা সংগঠনের সুযোগের উদাহরণ। এরপরে আরেকটা উদাহরণ পড়ি দেন। ঘ প্রশ্ন হইতেছে ক খ কে বিষ প্রয়োগ করেছিল কিনা। তাহলে মৌসুমী, আরেকটা আসে নাই রে তোমার ব্যাচমেট আজকে, মৌসুমী তানিয়াকে বিষ প্রয়োগ করেছিল কিনা। প্রশ্ন কি? আদালতে। ফোন রিস্টার্ট দাও, ঠিক হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে মৌসুমী কাকে খুন করেছে? তানিয়াকে খুন করেছে কিনা, এটাই হলো আদালতে প্রশ্ন। এবার আসেন, না বিষ দিয়েছে কিনা, খুন না বিষ দিয়েছে কিনা। তাহলে বিষ প্রয়োগ করেছিল কিনা। এখন বিষের যে লক্ষণ, বিষক্রিয়া, কোনো একটা ব্যক্তিকে যদি বিষ দেন সাধারণত কি লক্ষণগুলো দেখা যায়? ঠোঁট মুখ লাল হয়ে যায় বা নীলচে, দুঃখিত লাল না নীলচে বর্ণ ধারণ করে, তাই না? বিষ প্রয়োগ করা হলে কাউকে যদি বিষ দেওয়া হয়, এই যে বিষের লক্ষণ, বিষক্রিয়া শরীরে হওয়ার আগে এই যে কার স্বাস্থ্য, তানিয়ার স্বাস্থ্য, তানিয়া কি খায় না খায়, তার অভ্যাসগুলো সবকিছু জানা ছিল। এই জানা থাকার কারণে, এটা একটা কারণ, এই কারণে কার মৌসুমীর বিষ প্রয়োগ করতে সুবিধা হয়েছে। মনে করেন লিয়াকত ভাইয়া সকালবেলা কি খায় আমি জানি, দুপুরে কি খায় আমি জানি, সন্ধ্যাবেলা সে কি খেতে পছন্দ করে আমি জানি, তার খাদ্যাভ্যাস, তার স্বাস্থ্যের অবস্থা সব আমার জানা আছে। জানা থাকার কারণে কি করলাম, কোন বিষ দিয়ে তাকে দ্রুত মেরে ফেলা যাবে আমি এটা সংগ্রহ করে তার উপরে বিষ প্রয়োগ করলাম। তো এই কারণে কি হয়েছে, এই জানা থাকার কারণে আমার অপরাধ সংগঠন করতে সুবিধা হলো। এই কারণটাও আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারা মোতাবেক? 7 ধারা মোতাবেক। 7 ধারার 3টাই উদাহরণ আছে। তাহলে কি কি বললাম দেখেন, টাকা দেখিয়েছিলেন, এই যে টাকা পয়সা দেখালেন, এটা একটা ঘটনার উপলক্ষ অথবা সংগঠনের সুযোগ। এই উপলক্ষে আপনি দস্যুতার শিকার হলেন, এটা 7 ধারায় আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে কেউ কাউকে হত্যা করলো, হত্যা করার সময় যে ধস্তাধস্তি হলো, মাটিতে রক্ত বা অন্য কোনো চিহ্ন পড়ে থাকলো, মনে করেন একটা জুতাই ছেড়ে আসছে সেখানে, তো এটা ঘটনাস্থলে আলামত হিসেবে আদালতে প্রাসঙ্গিকতা পাবে। কত ধারায়? 7 ধারায়। আর কি, কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বিষ দিল, বিষ দেওয়ার আগে ওই ব্যক্তির খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা সবকিছু তার জানা ছিল, যার জন্য বিষ প্রয়োগ করতে সুবিধা হয়েছে। এটাও একটা সংগঠনের সুযোগ সৃষ্টি করেছে, অপরাধ সংগঠনের সুযোগ। তাহলে সেটাও 7 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। তাহলে 7 ধারায় কতগুলো জিনিস আদালতে প্রাসঙ্গিক হয়? অনেকগুলো। উপলক্ষ হতে পারে, হ্যাঁ 5টা বিষয় বলতে পারেন, উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, আলামত, 3টাই একটা। আর একটা সংগঠনের সুযোগ বা সংগঠনের বিশেষ অবস্থা মাইল। আচ্ছা, এই ছিল 7 ধারা পর্যন্ত। আসেন একটু আমরা মেমোরাইজ করি। আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম 4 ধারা আদালত অনুমান করতে পারে, অনুমান করবে,
চূড়ান্ত প্রমাণ 6 ধারায় পড়লাম, যে সমস্ত দুঃখিত 5 ধারায় পড়লাম, 2টা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে। 6 ধারায় পড়লাম যে সকল বিষয় সরাসরি বিচার্য নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সম্পর্কযুক্ত সেগুলো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানেও হতে পারে, তারপরও একই ঘটনার অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। 6 ধারা। 7 ধারায় কি বললাম? কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, আলামত, সংগঠনের সুযোগ বা সংগঠনের বিশেষ অবস্থা সবকিছু আদালতে প্রাসঙ্গিক হবে। এইবার আসেন জিজ্ঞাসা করব, দেখি আপনাদের কতটুকু পড়া বুঝলেন। 45-এ জিজ্ঞাসা করতে চাইছি, 2 মিনিট পার হয়ে গেল, দুঃখিত আমি। সবার মাইক্রোফোন খুলে দিচ্ছি। এবার আসেন আগে শুনবো কি বোঝেন নাই, বেশি সময় নিয়েন না, তাহলে পড়া আবার জিজ্ঞাসা করার ইয়ে পাবো না। এইটুকু ক্লাস হলো, এই ক্লাসে কতটুকু কোন অংশ বোঝেন নাই এটা আগে বলেন, কে কি বোঝেননি? সাইফুল স্যার। ছাত্রের যে পাঠ আছে, যে উপলক্ষ, কারণ, ফলাফল, সংগঠনের সুযোগ এবং বিষয় সংগঠনের বিশেষ কথা আসে না বিষয় আপনার। সংগঠনের তার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। না না, শোনা যাচ্ছে না। স্যার আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, প্রশ্নটা লিখে রাখেন, গ্রুপে দেন, আমি পরে আপনাকে বিষয় সংগঠনের বিশেষ অবস্থা। হ্যাঁ, বিষয় সংগঠনের বিশেষ অবস্থা, এটা বোঝেননি এই লাইনটা? শোনা যায় এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি। প্রশ্ন কি? না, এটা কি, এটা কোন সময়ের, এটা মানে বিশেষ অবস্থাটা কোন সময় হয়? যে কোনো একটা অপরাধ সংগঠন হতে গেলে আগে থেকে যদি আপনি প্রস্তুত থাকেন বা আগে থেকে যদি আপনার প্রশ্নটা হলো, জানা থাকে হ্যাঁ, যে এই ঘটনা, যেমন বিষের যে উদাহরণটা, বিষক্রিয়ার উদাহরণটা কিন্তু এই 5 নাম্বার যে পয়েন্ট এটার উদাহরণ। একজন ব্যক্তির খাদ্যাভ্যাস, তার চলাচল সবকিছু জানা আছে বলেই আপনি একটা বিশেষ অবস্থা তৈরি হয়েছে আপনার অপরাধ সংগঠন করার। বোঝা যাচ্ছে? 5 ধারা 5 নাম্বার যে পয়েন্টটা, এটার সঙ্গে 3 নাম্বার উদাহরণটা মেলে। আপনাদের বইয়ে কিন্তু নাম্বার উদাহরণ পুরোটা দেয়া নাই, পুরোনো বই থেকে এটা একটু লিখে নিবেন, উদাহরণটার ঘাপলা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি ছবি দিচ্ছি। তাহলে এইটা হলো বিশেষ অবস্থা। এই যে বিষয় সংগঠন মানে কি? বিষয় মানে বিচার্য বিষয় বা যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সেই ঘটনা সংগঠনের একটা বিশেষ অবস্থাও আদালতে প্রাসঙ্গিক হবে। এমন একটা ঘটনা ঘটলো, মনে করেন কোনো একটা বাড়িতে ডাকাতি করবেন, ডাকাতি করার আগে 5-6 দিন আগে ওই বাড়ির চারপাশে ঘুরলেন, কোন দিকে আলমারি আছে দেখবেন, একগুলো মুভিতে দেখায়, বেদে সেজে যায়, সাপুরে সেজে যায়, গিয়ে গিয়ে কি করে 5-6 দিন আগে বাড়িতে টহল দেয়, 2-1 জন বাড়ির ভিতরে প্রবেশ করে, এটা সেটা বিক্রি করে, ওই বাড়িতে কয়টা ঘর কোন দিক দিয়ে ঢুকবে ব্লু প্রিন্ট আঁকায়, তারপরে গিয়ে ওখানে কি করে অপরাধ সংগঠন করে। এই যে আপনি অপরাধ সংগঠনের জন্য আগে যে পরিবেশটা তৈরি করলেন, এটাই হলো বিষয় সংগঠনের বিশেষ অবস্থা। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপরে আর কারো প্রশ্ন? কোনো প্রশ্ন? সালাউদ্দিন ভাইয়া স্যার, বলুন। কি বলবো স্যার? ধুর, দুষ্ট কথা আসলে কি বলবো স্যার? আচ্ছা, কি বলবেন এটা তো আমি জিজ্ঞাসা করবো আপনাকে একটু পরে। এরপরে আপনাদের কিছু পড়া বোঝেন নাই এরকম কিছু আছে? স্যার, সাক্ষ্য আইন মাথার উপর দিয়ে যায় স্যার। পড়ালেখা না করলে এরকমই হবে। আমি যে এত করে বলি ক্লাসের আগে একটা বার নিজে পড়ে নিজের মতো করে বুঝে আসবেন, তাহলে তো আপনার এটা ক্লিয়ার হয়ে যেত। একেবারেই যারা পড়বেন না, ক্লাসের আশায় বসে থাকবেন, তাদের মাথার উপর দিয়ে কেন, আর উপর দিয়েও যেতে পারে, আকাশ দিয়েও যেতে পারে। আগে আপনাকে একটু পড়ে আসতে হবে, নিজে একটু প্রিপেয়ার হয়ে আসলেন, একটা জিনিস পড়লে আপনার একটা ঝাপসা আইডিয়া হলো, স্যার যখন বললো সেটা মজবুত হলো, আপনি যখন মুখস্থ করলেন আরো মজবুত হলো, এরপরে যখন লিখে ফেললেন এটা আপনি মোটামুটি গেঁথে গেল অন্তরে। বুঝতে পারছেন? এটাই হলো পড়ার নিয়ম। আগে নিজেকে একটু পড়তে হবে, তারপরে লেকচার শুনতে হবে, তারপরে আপনাকে এটা মেমোরাইজ করার চেষ্টা করতে হবে, বারবার বারবার পড়তে হবে। একটা নিয়মও মানবেন না, মাথার উপর দিয়ে যাবে না তো কি? আচ্ছা, তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দেন। ধরে নিলাম আপনাদের কারো প্রশ্ন নাই,
মেয়েরা তো দুষ্ট, প্রশ্ন মাথায় আসলেও বলতে চায় না, মেসেজও একটু দেয় না যে এটা বুঝলাম না, ক্লাসে বলতে পারিনি, এখন একটু বললাম উত্তর দেন। আচ্ছা আসেন এবার আমরা একটু দেখি আপনারা কি বুঝলেন। একই ঘটনার অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক, এটার একটা উদাহরণ দেন। বই দেখে দেখে উদাহরণ আসসালামু দিলে আলাইকুম। হবে? হ্যাঁ তানিয়া, না একটু স্যার, বলো দেখি। বৈষম্য স্যার, রেকর্ড কি চালু? হ্যাঁ রেকর্ড তো চালু। থাক তাহলে তোমারটা পরে শুনি ক্লাসের শেষে। না, লিয়াকত ভাইয়া বললাম আপনি স্যার, ওই 6 যে ধারাটা বুঝাই বৈষম্য দেন। বিরোধী ছাত্র আন্দোলনটা কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কি হবে? আচ্ছা এগুলো আমরা পরে শুনবো। স্যার, লিয়াকত ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। 6 একই ধারাটা ঘটনার বুঝিয়ে দেন, 6 ধারাটা আপনি কি বুঝছেন? দ্বারাটা বলা হয়েছে যে আহ, হুম। যে কোনো প্রাসঙ্গিক বিষয় যদি একই ঘটনার অংশ বিশেষ হয় সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। যেমন আমাকে দিয়ে উদাহরণ দিয়েছিলেন যে আমি একটা এই সশস্ত্র একটা অভ্যুত্থান সৃষ্টি করছি, যেখানে আমি তো এক জায়গায় একটা ঘটনা ঘটাইছি, আমার সাথে আরো উদ্বুদ্ধ হয়ে অনেকেই অনেক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ভাঙচুর, অনেকের হতাহত করছে। সেই ক্ষেত্রে সবগুলা বিষয়ই এই প্রাসঙ্গিক হিসেবে ধরে নেবে আদালত। কত ধারায় প্রাসঙ্গিক হবে এটা? ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন জায়গায় যদি ঘটনা ঘটে সেটা এই প্রাসঙ্গিক হিসেবে এক নিবে জায়গায় হলে আদালত হবে না, এটাকে। এক জায়গায় হলেও কিন্তু হবে, ভিন্ন ভিন্ন জায়গায় হ্যাঁ, হলেও এক প্রাসঙ্গিক, মানে জায়গায়, ঘটনার অংশ এক হলেই হবে। জায়গায় হবে হবে, আচ্ছা ভিন্ন ভিন্ন আপনারা জায়গায় উদাহরণ দিতে হলেও, ভিন্ন পারলেন ভিন্ন না, আমি সময় একটা হলেও উদাহরণ দেই হবে। শোনেন, বাইরে একটা বিষয়টা কি উদাহরণ স্যার, দেই। উদ্দেশ্য কি এক থাকবে স্যার? উদ্দেশ্যটা কি এক থাকবে? রাইট, পুরো ঘটনাটা মিলে একটা ঘটনা হতে হবে, উদ্দেশ্য একই থাকবে। এরকম দেখেন, মনে করেন ডাকাতি সংঘটিত হলো, ডাকাতির সময় কিছু ডাকাত বাইরে ছিল, তাদের মধ্যে একজন সিগারেট খাচ্ছিল বাঁশঝাড়ের আড়ালে, আরেকজন ওই পাশে লোকজনের সাথে গল্প করছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, বাকি 5 জনকে চুপিসারে ঢুকিয়ে দিয়েছে বাড়ির ভেতরে, ওরা ওখানে ডাকাতি করলো। এই যে সিগারেট খাওয়া, মানুষের সাথে গল্প করা, যদিও এগুলো ডাকাতির অংশ নয়, তারপরও পুরো ঘটনা, সামগ্রিক ঘটনার অংশ হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আগের ঘটনা পরের ঘটনা, যদিও এই উদাহরণটা আমরা পাবো 8 ধারায় গিয়ে। ও আচরণ, আচরণ প্রাসঙ্গিক হয়। আচ্ছা এরপরে আসেন দেখি, ডিজিটাল রেকর্ড কাকে বলে? মামুন ভাইয়া কোথায় পালাইছে ক্লাস থেকে? মামুন ভাইয়া, ডিজিটাল আজকাল রেকর্ড কি? হ্যাঁ একটু বুঝিয়ে দেন, ডিজিটাল রেকর্ড জিনিসটা কি? বইয়ের মতো করে বলতে হবে না, আপনার মতো করে বললেই হবে, আপনি বুঝলেন কিনা এইটুকু। আমি বই আর তো একটু মুখস্থ। উদাহরণ একটু শুনি, তারপরে আমি উত্তর দিচ্ছি। আমি ক্লিয়ার না স্যার। তো এটা আমি যে এতক্ষণ জিজ্ঞাসা করলাম কি বোঝেন নাই, বললেন না কেন? বলতে হবে তো, আচ্ছা, মন খুলে বলতে হবে যে স্যার এটা বুঝিনি। ডিজিটাল রেকর্ড বলতে এমন রেকর্ড গুলোকে বোঝায় যেগুলো ডিজিটাল উপায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে সংরক্ষণ করে, এরকম যে কোনো অডিও ভিডিও, ডিজিটাল ডিস্ক, সিসিটিভি, ড্রোন ডাটা, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, আপনি দুইটা বললেই হবে। ধরেন বললেন মোবাইল ফোন এবং ল্যাপটপ, হয়ে গেল, এভাবে বললেও হতো। আচ্ছা এরপরে জাহিদ স্যার আপনি একটু বলেন, প্রমাণিত জিনিসটা কি? প্রমাণিত বলতে কি বোঝেন? বুঝি নাই। প্রমাণিত হচ্ছে ঘটক কোনো ঘটনার বিষয়বস্তু, এটা প্রমাণ পাওয়া আর কি। যেমন এটা, এই চাকু দিয়ে এই ঘটনাটা ঘটাইছে, তো ওইটাই সেই চাকু, এটা প্রমাণিত, এরকম কিছু আর কি। মানে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে হ্যাঁ, বিচার্য হ্যাঁ, বিষয়ের অস্তিত্ব আছে, ঘটনা আসলেও সত্যি, কিন্তু এটা প্রমাণ প্রুফ করা করাই আর কি। হলো। হ্যাঁ এভাবে একটু লিখতে হবে, বুঝতে পারছেন? আমি বুঝছি, কিন্তু ভাষাটা আপনার এখান থেকে একটু নিতেই হবে। দুইটা ভাষা গুরুত্বপূর্ণ, সেটা হলো, একটা হলো যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে, এই দুইটা কথা অস্তিত্ব। থাকতেই হবে, এরপরে সামনে পিছনে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারবেন। মেয়েগুলা কোথায় রে? আজমিন একটু কথা বলো, আজমিন। তিনি আমার সিনিয়র কিনা আমি জানি না। আদালতে কয়টি বিষয়ে সাক্ষ্য দেয়া যায়? আজমিন কোথায়? যে সময়টা পড়া ধরি ওই সময়টা তো স্যার ফোনটা। না পরে যদি র্যাঙ্কটা লাগান দিত।
হ্যাঁ, দুষ্ট কথা বলবেন না, আন্দাজি। আদালতে দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় সালাউদ্দিন ভাই, আপনি এরপরে আসলে আপনাকে সত্যি বেঁধে রাখা হবে। আদালতে দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, কি কি? বিচার্য বিষয় এবং স্যার দুইটা প্রাসঙ্গিক বিষয়ে বিষয়ে সাক্ষ্য সাক্ষ্য দেওয়া দেওয়া যায় যায়। 5 ধারায় স্যার, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। রিপন মাহমুদ ভাই, আপনি একটু বলেন উপলক্ষ বা কারণ বা পরিণাম কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়, কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়? 7 ধারা মোতাবেক। আচ্ছা, একটু ডিজিটাল স্বাক্ষর বলতে কি বোঝেন একটু শুনবো। স্যার ওই সময় তো আমি ক্লাসে ছিলাম না স্যার, লাস্টে জয়েন করেছি। আচ্ছা, কতটুকু শুনছেন আপনি লাস্টে? কোনটা এই 7 বলতে ধারা থেকে পারবেন? স্যার, আপনার অপশন হলো তিনটা: 7 ধারা পর্যন্ত। ডিজিটাল স্বাক্ষর। ও আচ্ছা, 7 ধারা পেয়েছেন একবারে, আচ্ছা তাহলে তো হলো না। আচ্ছা, ফার্স্ট তানিয়া থেকে বলো, ফার্স্ট তানিয়া। আচ্ছা, ওকে, আপনি একটু শুনে নিয়েন। তানিয়া, তুমি বলো ইলেকট্রনিক স্বাক্ষর কাকে বলে? ইলেকট্রনিক স্বাক্ষর হচ্ছে স্যার হচ্ছে যে ইলেকট্রনিক আকারে কোনো উপাত্ত, তারপরে হচ্ছে এটি হচ্ছে কোনো কোনো ইলেকট্রিক স্বাক্ষরের হচ্ছে যে মানে স্বাক্ষরদাতার সহিত অন্য রূপে সংযুক্ত করবে, তারপরে হচ্ছে স্বাক্ষরদাতাকে শনাক্তকরণে সক্ষম করবে, তারপরে স্বাক্ষরদাতার নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং নিরাপদ পন্থা সৃষ্টি করবে। আরেকটা হলো যদি পরিবর্তন হয় সেটাও শনাক্তকরণ করতে সক্ষম হবে। আচ্ছা, ইয়াসমিন আপু আছে নাকি? ইয়াসমিন আপু মেলা দিন ধরে সে আমাকে ফোনও দেয় না, কথাও বলে না, তার যে কি অবস্থা। আপু, বাড়িতে সব ঠিকঠাক? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ালেখা শুরু করেন আবার? মাঝখানে আমিও আপনার খোঁজ খবর নিতে পারিনি, আমি দুঃখিত, একটু বেশি ব্যস্ত ছিলাম। 7 ধারা কি বুঝছেন বলেন, 7 ধারাটা একটু বলেন। উপলক্ষ, সাধারণ কারণ, হচ্ছে পরিণাম। উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল, হুম। এগুলা আলামত। এই পাঁচটা হচ্ছে এগুলা আদালতে প্রাসঙ্গিক হবে। এই 5টা নয় আপু, এইটা হলো 3টা। আপনাদেরকে কি বোঝালাম? পরিণাম, ফলাফল, আলামত সবই একই কথা, একটা, সব মিলে একটা। আর একটা হলো সংগঠনের সুযোগ আর সংগঠনের বিশেষ অবস্থা। এই হলো বিষয় সংগঠনের সুযোগ বা বিষয় সংগঠনের বিষয় মানে বিচার্য বিষয়কে মিন করা হয়েছে, সংগঠনের বিশেষ অবস্থা। এই 5টি বিষয় আদালতে প্রাসঙ্গিক। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। তাহলে এই 5টা কিন্তু পরিণাম, ফলাফল, আলামত 3টা মিলে একটা, হ্যাঁ। আচ্ছা, দেখি একটু প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। রাবেয়া আপু কোথায়? বলেন প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে 22 ধারার অধীনে লাইসেন্স দেয় যে সকল সেটাই হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। একটু বলেন ইলেকট্রনিক স্বাক্ষরের সাথে জড়িত বা ডিজিটাল স্বাক্ষরের সাথে জড়িত যে কর্তৃপক্ষ তাদেরকেও প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ধারা টারা বলবেন না? তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাটা বললেই হবে। সাক্ষ্য ধারা আমরা পারি। কত ধারা পড়াইলাম? 2 আর 32 পড়াইলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। কাকলি কোথায় রে? তুমি বলো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কিভাবে দেয়? নারী শিশু পর রে, হারামি তুই। রিফাত, আপনি বলেন ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট পেতে গেলে কি কি শর্তগুলো পূরণ করতে হয়? নাই, রিফাতও আজকে মোবাইল রেখে ওদিকে। আসমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? বলেন তো, 2-1টা পয়েন্ট বলার চেষ্টা করেন যে কি কি তথ্যগুলো পূরণ করতে হয়। প্রথমে তো একটা আবেদন করতে হবে, সকল তথ্য পরিচয় এগুলো সঠিকভাবে দিতে হবে, নিয়ম নীতিগুলো সব মানতে হবে, তারপরে কি সুনির্ধারিত ফি দিতে হবে। এগুলো তারা যাচাই বাছাই করে সার্টিফিকেট দিবে, এটাকেই বলে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। আসমা আপু বলেন, আমি বলে দিছি, এবার আপনি বলেন। আমি বলি, হম। আমি প্রথমে আবেদনকারী আবেদন করতে হবে, হ্যাঁ। তারপর যে আবেদন করার জন্য যে নীতি বা পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে। তারপর হচ্ছে যে স্বাক্ষর যে নিবে, যে সার্টিফিকেটটা চাইবে, সেটা আগে স্বাক্ষরটা
তালিকাভুক্ত থাকতে হবে রাইট, এটা এবং মিস করে গেছি। নির্ধারিত একটা ফি জমা দিয়ে সে আবেদনটা কনফার্ম করতে হবে। তারপরে দিলেন, আপনারও আবেদন কনফার্ম হয়ে গেল, এখন তারপরে তারা কি করবে, যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট এটাই হলো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। হ্যাঁ কাকুলি বলো, কি বলবা? আগামীকালকের হাতের লেখা, ক্লাসে হাতের লেখা নিয়ে নেন। আগামীকালকের হাতের লেখা চারটা সংজ্ঞা কি কি? ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। সুন্দর করে এই চারটা হাতের লেখা থাকবে আপনাদের। বাদল, এই বাদল তুমি বলো, আদালত অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ বলতে কি বোঝো তুমি? বেসমেন্ট আমি সংজ্ঞাগুলো একটু বলি। ডিজিটাল স্বাক্ষর সনদ আর প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এগুলো এইটা একটু বলি। পড়ার জন্যই তো তোমাকে ডাকতেছিলাম, তুমি কইছিলা তখন। থামো, ওকে আগে বাদলকে জিজ্ঞাসা করছি, ওটাকে শুনি। এই চার ধারা বলো বাদল, চার ধারা কি বুঝছো? এখন বলবে ব্যাটসম্যান আমি রাস্তায়। কি রে, এগুলো এরকম করে লাভ নাই। এইভাবে ফোন এদিকে সেদিকে নিচ্ছ আর হ্যালো হ্যালো করবা আর বলবা নেটওয়ার্ক নাই, সেটারও সুযোগ নাই। তোদের চুরি আমি সব ধরে ফেলছি রে। হ্যাঁ কাকলি তুমি বলো। বদমাইশ গুলা, আমার ব্যাটসম্যান গুলো পড়ালেখা করে না, এটা আমার দুঃখ। কাকলি বলো। আমি সংজ্ঞাগুলো বলি। হ্যাঁ, বলো দেখি। ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক, ভুল হলে কিন্তু রাগ করো না বেসমেন্ট। ভুল করেই দেখ আগে, দাঁড়া। ডিজিটাল বলো। রেকর্ড বলতে এমন একটি রেকর্ডকে বোঝায়। শোনা যাচ্ছে? শোনা যায়? লাউড এন্ড ক্লিয়ার, আচ্ছা, সুন্দর। ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল রেকর্ড বলতে এমন একটি রেকর্ডকে বোঝায় যা ডিজিটাল উপায়ে তথ্য উপাত্ত তৈরি, গ্রহণ, প্রেরণ, স্থানান্তর করে। এই ধরনের সকল অডিও ভিডিও। আচ্ছা আচ্ছা পড়ো, আজকে পড়ো, কালকে এখন পড়া নিব, ঠিক আছে? চেষ্টা করতেছো, তোমাকে ধন্যবাদ। বলতেছি বলি। বলো। কি বলছি? প্রেরণ, স্থানান্তর করা, সঞ্চিত করে রাখে এমন ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, কম্পিউটার জেনারেটেড মাইক্রোফিল্ম সহ অডিও ভিডিও ডিজিটাল ডিভাইস, ডিস্ক, সিসিটিভি, ড্রোন, ডাটা, সেলফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদিকে বোঝায়। আচ্ছা বুঝলাম, পরেরটা। হয়েছে কিনা সেটা বলো আগে। তো হয়েছেই তো, পরেরটা বলো। ভালো হয়েছে, আমার চেয়েও ডিজিটাল ভালো হয়েছে। স্বাক্ষর। হুম। ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। ডিজিটাল স্বাক্ষর বলতে এমন একটি ইলেকট্রনিক স্বাক্ষর পদ্ধতিকে বোঝায় যা অন্য কোনো ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সংযুক্ত। প্রমাণের জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। স্বাক্ষরদাতার সাথে সংযুক্ত হতে হবে, স্বাক্ষরদাতার শনাক্তকরণে সক্ষম হতে হবে, নিয়ন্ত্রণ বজায় থাকতে হবে, নিরাপদ পন্থা সৃষ্টি করতে হবে, পরবর্তীতে কোনো পরিবর্তন শনাক্তকরণে সক্ষম হতে হবে। সাক্ষ্য আইনের 3 ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর 2 এর 1 ধারা। সুন্দর। ঠিক আছে কিনা? নেক্সট। ডিজিটাল স্বাক্ষর সনদ। ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 36 ধারার অধীনে ইস্যুকৃত সার্টিফিকেটকে বোঝাবে। তবে উক্ত সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত শর্তাবলী নিশ্চিত করতে হবে। আবেদনকারী নির্ধারিত ফরমে সকল রীতি পদ্ধতি অনুসরণ করতে হবে, পরিচয় নিশ্চিত করতে হবে, তালিকাভুক্ত ব্যক্তি হতে হবে, ব্যক্তি থাকতে হবে, নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আবেদন করলে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ যে সনদ প্রদান করবেন তাকেই ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বলে। বলে। সুন্দর সুন্দর। সাক্ষ্য আইনের প্রত্যয়নকারী ধারা, কর্তৃপক্ষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 36 এর 2 এর 2 ধারা। প্রত্যয়নকারী কি করে কর্তৃপক্ষ। পাগলি, 36 ধারাটা ভেতরে দিবা, নিচে লিখবা 2 এর 2। হ্যাঁ, 36 আর হলো 2 এর 2 ধারা।
প্রত্যয়নকারী কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর 22 ধারার শর্তাবলী পূরণ করে যে কর্তৃপক্ষ ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রদান করেন তাকে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলে। 22 ধারার শর্ত হচ্ছে নির্ধারিত মেয়াদ পর্যন্ত বৈধ থাকতে হবে, নির্ধারিত শর্ত সাপেক্ষে হতে হবে, উত্তরাধিকারের মাধ্যমে অর্জিত হতে হবে এবং হস্তান্তরযোগ্য হবে না। সাক্ষ্য আইনের 3 ধারা আর প্রযুক্তি আইনের 22 ধারা। আচ্ছা, 2-32 ধারাটা দেখো, সংজ্ঞাটা কিন্তু 2-32, 22 ধারাটা তোমার গুরুত্বপূর্ণ নয়, 22 ধারাটা লাগেও না। লাইসেন্স প্রদানের কথা বলা আছে যে কি কিভাবে লাইসেন্স দিতে পারবে, তো আমার মতে 2-32টা দিলে সংজ্ঞাটার দ্বারা পারফেক্ট হয়। বুঝতে পারছো? এরপরও উনি কি আমার থেকে বেশি ভালো বোঝেন। রিপন ভাইয়া বলছি লিখছে, কি স্যার আইনের অনুমান আর হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। আইনগত অনুমান আর ঘটনাগত অনুমানের পার্থক্য লিখে, আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। সময় লাগবে, আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আমি সময় সুযোগ করে দেখে দিয়ে ফেলবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। হাতের লেখা কি থাকলো মনে আছে? হাতের লেখা লিখে সবাই গ্রুপে জমা দিবেন। আগে মুখস্থ করবেন, তারপরে লিখবেন, না দেখে লিখে তারপরে গ্রুপে দিবেন। না দেখে যখন লিখলেন এরপরে বইয়ের সাথে মিলাবেন, নিজের খাতাটা নিজে বইয়ের সাথে মিলাবেন, কোন কোন জায়গা ভুল হলো এগুলো লাল কলম দিয়ে লিখবেন, দাগাবেন, তারপরে সেই লাল কলম দিয়ে কাটা খাতাটার ছবি গ্রুপে পোস্ট করবেন। বুঝাতে পারছি? দেখবো এরপরে খাতা কে বোঝে নাই। আগে নিজে পড়বেন, পড়ার পরে না দেখে লিখবেন, না দেখে লিখলে 2-1টা বাদ যাবেই। আর যেটা যেটা বাদ যাবে সেটা আবার লাল কলম দিয়ে উপরে নিচে যেভাবে হোক লিখবেন। এই খাতাটা কেটে আমাকে ছবি দিবেন গ্রুপে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আগামীকালকে অবশ্যই অবশ্যই ক্লাস হবে, যদি আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ।